দেখেন প্রথমে হচ্ছে আমরা আর্থকুয়েক লোড সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আমাদের এগুলো মেজর সিলেবাস। বিম ডিফ্লেকশন আমাদের যদি আমরা চিন্তা করি আর কি, ডিফ্লেকশন অফ বিমের আরো অনেকগুলো মেথড ছিল, ঠিক আছে? ওগুলো সবগুলো আমরা কভার করতে পারি নাই। কিছু মেথড ছিল হচ্ছে আপনার কনজুগেট বিম মেথড ছিল, তারপরে হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড ছিল, ঠিক আছে? তারপরে স্লোপ ডিফ্লেকশন মেথড ছিল। তো সবগুলো আমরা টাচ করতে পারি না, ওগুলো হয়তো বা নেক্সট কোর্সে আশা করি যে আপনাদের স্যাররা পড়ানোর চেষ্টা করবে আর কি। তো আপাতত হচ্ছে আমি একটা মেজর টপিক, সেটা হচ্ছে আর্থকুয়েক লোড। আচ্ছা, বিল্ডিং এ আপনার হচ্ছে কিছু লোড কি বলি আমরা, ভার্টিক্যাল লোড আর কিছু হচ্ছে ল্যাটারাল লোড। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝেন? না স্যার। ভার্টিক্যাল শব্দের অর্থ কি? উলম্ব স্যার। আর ল্যাটারাল? ল্যাটারাল মানে জানা নাই। ভার্টিক্যাল লোড মানে খাড়া, উল্লম্ব, নিচের দিকে, উপরে অথবা নিচের দিকে কাজ করে, ঠিক আছে? আমি যদি একটা এরকম নরমাল একটা চেয়ারের কথা চিন্তা করেন, ঠিক আছে? এই চেয়ারের উপরে যদি আমি একটা বক্স রাখি, ঠিক আছে, কোনো একটা জিনিস রাখলাম, এর ওয়েটটা খাড়া নিচে দিয়ে কাজ করবে না ডানে কাজ করবে না বামে কাজ করবে? নিচের দিকে। নিচের দিকে স্যার। তাহলে নিচের দিকে, তাহলে এটা কি লোড? ওয়েটটা একটা কি লোড হবে? ভার্টিক্যাল লোড। ভার্টিক্যাল লোড, তাই না? আমি যদি কোনো জিনিসের উপরে দাঁড়াই, ধরেন একটা মানুষ, ঠিক আছে, একটা জিনিসের উপরে দাঁড়াইলো, সে যদি কোনো কিছু সাইডে না ধরে, হেলান টেলান না দেয়, তাহলে তার ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকেই। এটা কি ভার্টিক্যাল লোড না? ঠিক আছে। আর যখন এই জিনিসে এরকম ভাবে কোনো কিছুর সাথে ধাক্কা দেওয়া হবে, তখন এইটাকে হরাইজন্টাল বরাবর যে লোডটা থাকে এটাকে বলা হয় কি? ল্যাটারাল। এটাকে কি বলবো আমরা? ল্যাটারাল। ল্যাটারাল। তাহলে পার্থক্য বুঝছেন ভার্টিক্যাল লোড ল্যাটারালের মধ্যে পার্থক্য? তাহলে ভার্টিক্যাল লোড কি খাড়া উপরে অথবা, আর ল্যাটারাল লোড কি ডানে বামে বা হরাইজন্টালি কাজ করবে? ল্যাটারাল লোড এটা কি করে? হরাইজন্টালি কাজ করবে। আনুভূমিক ভাবে যে লোডটা কাজ করে। হ্যাঁ, আনুভূমিক ভাবে যেটা। এখন আমাদের বাতাসের যে লোডটা হয়, আমরা ধরি হচ্ছে এরকম ধরনের একটা বিল্ডিং, যদি এটা খাড়া, এটা হাইটের দিকে, এটা কিসের দিকে? লম্বর দিকে, বুঝতে পারছেন? এটা একতলা দুতলায়, তাহলে আমাদের এদিক বরাবর হইতেছে কি কাজ করে? উইন্ড লোড কাজ করে। কি কাজ করে? তাহলে এই লোডটা কি হবে আমাদের? ল্যাটারাল লোড। উইন্ড বলেন, আর্থকুয়েক বলেন, ঠিক আছে, এই দুটোই হচ্ছে কি আমাদের ল্যাটারাল লোড। সো today we are going to discuss about this very special ভূমিকম্প কি ল্যাটারাল হবে? হ্যাঁ, ভূমিকম্প কিভাবে কাজ করে আমি বলি আপনার। ধরেন মনে করেন একটা জায়গায় শেকিং হইলো, মনে করেন আপনার বিছনা চাদর যদি ধরেন, মনে করেন এরকম একটা বিছনার চাদর আছে, ঠিক আছে? দুই মাথায় দুইজন লোক ধরলো, ঠিক আছে? এই পাশ থেকে যদি আপনি শেকিংটা দেন, মনে করেন এরকম যদি হয়, তাহলে মানে এই ঝাঁকি দিলে, ঠিক আছে, এটা কি হবে? এরকম একটা ওয়েভ আকারে যাবে না? জি স্যার। এরকম একটা কি ওয়েভ আকারে যাবে না? তাহলে আমার যদি এরকম আর্থকুয়েকের যদি এরকম কি হয়, আপনার কোথাও যদি
ঝাঁকি তৈরি হয়, কোথাও যদি একটা ধপাস করে একটা ইয়ে হইলো, তাহলে এটা কি গিয়ে যাবে, ছড়া যাবে না এরকম ওয়েভ আকারে। তাহলে ওয়েভ আকারে এই বিল্ডিং এর গোড়ায় কি দিবে সে, এরকম শেকিং দিবে, অর্থাৎ এই বিল্ডিংটা হচ্ছে আপনার এরকম করতে থাকবে, আবার এরকম করতে থাকবে, বুঝতে পারছেন? মানে দুলবে, ডানার ভাবে এরকম কি হবে, দুলবে, অর্থাৎ গোড়ায় এরকম একটা কি খাবে সে, চাপ খাবে। তো আর্থকোয়েক লোডও আমাদের এই টাইপের লোড, একটা বিল্ডিং এর খাড়া নিচের দিকে আমরা টোটাল এই ভি এর নামে একটা বেস শেয়ার বের করি আর কি, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে বিভিন্ন তলায় তলায় হচ্ছে কি করে দিই, আমরা এরকম ডিস্ট্রিবিউট করে দিই, ঠিক আছে। আর্থকোয়েক লোডটা কি, আমরা একটা ল্যাটারাল লোড, যেটা আমরা প্রথমে কি করি, একটা বেস শেয়ার বের করি। এখন আসি যে আমাদের হতেছে কিছু টার্মিনোলজি আছে, যে আমাদের মানে কিছু টার্মের সাথে আমাদের নিজেদেরকে পরিচয় করতে হবে। তার আগে আমি এই যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংটাই, ঠিক আছে, এইখানে যদি আবার এক্সটেন্ডেড করে রাখি, দেখেন আমাদের বিল্ডিং এর হতেছে মনে করেন এরকম, নিচে হচ্ছে এটা বেস মাটি, এরপরে আপনি সিঁড়ি একতলা দুতলা তিনতলা এরকম করে কি উপর দিকে উঠতে থাকলেন, ঠিক আছে। তো দিস ইজ ডিফারেন্ট ফ্লোর, এটাকে যদি আমি ফার্স্ট ফ্লোর বলি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ঠিক আছে, ফোর্থ ফ্লোর, এটা মনে করেন রুফ, ঠিক আছে। এটা সিম্পল একটা বিল্ডিং এর এরকম যদি সিনারিও হয়, তাহলে এই টোটাল বেইজে আর্থকোয়েকটা কি পরিমাণ ধাক্কা দেয় এটাকে আমরা শেয়ার ফোর্স বলি। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আপনারা জানেন তাই না? শেয়ার ফোর্স কি কাজ করে, সেকশনের ক্রস সেকশনের প্যারালালি হচ্ছে শেয়ার ফোর্স কাজ করে, আর ক্রস সেকশনের পারপেন্ডিকুলারলি যে ফোর্সটা কাজ করে এটাকে আমরা এক্সিয়াল ফোর্স বলি। একটা এরকম যদি একটা বিম থাকে, বিমকে যদি আমি কেটে ফেলি, তাহলে কাটার পরে আমার যে সিচুয়েশনটা হবে, ঠিক আছে, যদি আমি এইভাবে আঁকি, আমি যদি এইভাবে আঁকা ট্রাই করি আর কি, তাহলে এই প্লেন বরাবর আমাদের যে ফোর্সটা কাজ করবে, আমি একটা গ্যাপ তৈরি করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, হালকা একটু গ্যাপ দিয়ে দিলাম। এই প্লেনে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা কি বলি, শেয়ার ফোর্স। একইভাবে বিল্ডিং এর এই বেজে আমাদের এটা কি কাজ করবে, টোটাল একটা শেয়ার ফোর্স আসবে, সেটাকে আমরা বিভিন্ন স্টোরিতে হচ্ছে কি করে দিই, ডিভাইড করে দিই, ঠিক আছে, পার স্টোরিতে, যাতে লোডটা হচ্ছে ট্রান্সমিট হয়ে উপর দিকে যায়। এখন আসি যে আমরা বিএনডিসির যে লোডটা যেটা আসতেছে, মানে সরি বিএনবিসি তে আমাদের আর্থকোয়েকের যে লোডটা, সেই লোডটা ক্যালকুলেশন করার একটা প্রভিশন দেওয়া আছে, সেই প্রভিশনের জন্য আমাদের কিছু টার্মের সাথে একটু পরিচয় হই। একটা বিল্ডিং এর বেস কাকে বলে, সর্বনিম্ন নিচের অংশ, মানে মাটি বরাবর বা মাটির নিচের অংশ, ঠিক আছে, মানে যার উপরে আমার হচ্ছে কি করে, মানে বিল্ডিংটা উপরের দিকে সুপার স্ট্রাকচারটা যার উপরে দাঁড়ায় থাকে, একটা সাব স্ট্রাকচার আর একটা হচ্ছে কি বলি, ভিত্তিটা দাঁড়ায় থাকে। সুপার স্ট্রাকচার। তাহলে সুপার স্ট্রাকচারটা যার উপরে দাঁড়ায় থাকে এটাকে আমরা কি বলতেছি, বেস। এবং বেস শিয়ার একটা টার্ম আছে, সেটা হচ্ছে টোটাল ল্যাটারাল ফোর্স, ডিজাইন ল্যাটারাল ফোর্স ও শিয়ার এট দ্য বেস অফ দ্য স্ট্রাকচার। অর্থাৎ আমার এই যে টোটাল শেয়ার, এই যে বেস শেয়ারকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল ভি দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস শেয়ার।
তারপরে আরো কিছু টার্ম আছে, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে টার্ম না দেখে তারপর করি আমরা আগাই, তাহলে বুঝতে সুবিধাটা হবে। তাহলে প্রথমে এই পেজে হচ্ছে আমাদের কি আর্থকুয়েক লোডের সাথে আমরা কি করলাম, পরিচয় হইলাম, এবং আর্থকুয়েক লোডের জন্য বিভিন্ন টার্মিনোলজি এই চ্যাপ্টার এই পেজে দেয়া আছে। ঠিক আছে, চ্যাপ্টার 2 লোড সেট আমি হচ্ছে আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুম অলরেডি আপলোড করে দিয়েছি। ঠিক আছে, এই চ্যাপ্টার পুরোটা আপলোড করেছি, এবং এই চ্যাপ্টার থেকে হচ্ছে শুধু উইনকে আলাদা করে দিছি, আর্থকুয়েককে আলাদা করে দিছি, যাতে হচ্ছে আপনাদের পুরা জিনিসটাই না লাগে। ঠিক আছে, পুরোটাও দিয়েছি, কারো কাছে যদি কালেকশন না থাকে সে নিয়ে নিতে পারে। এখন আসি কি কি এই সিজমিক লোড ক্যালকুলেট করার জন্য আমাদের হতেছে আমাদের হচ্ছে জোনে ভাগ করা হয়। ঠিক আছে, আগে জোনের আগে আমি হচ্ছে ফর্মুলাটা দেখে নিই। ঠিক আছে, একটু আমি হাইলাইট করে দিই, তাহলে সবার বুঝতে একটু সুবিধা হবে। যে আমরা দুইটা মেথডে অ্যাকচুয়ালি প্রধানত আমরা কি বলে আর্থকুয়েক লোডটা ক্যালকুলেট করে থাকি। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথড, আর এটা হচ্ছে ডাইনামিক রেসপন্স মেথড। তো আমাদের এই ক্লাসে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডই আমরা হচ্ছে ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সিলেবাসে কোনটা, ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথড। ঠিক আছে, তাহলে আর্থকুয়েক লোড বের করা আমাদের কয়টা মেথড আছে, দুইটা মেথড, দুইটা হচ্ছে স্যার। কি ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স, আর একটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক রেসপন্স ডাইনামিক। মেথড। আমাদের এই কোর্সের জন্য আমরা শুধু ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডটা করব আর কি। ঠিক আছে, এখন ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথড যেটা, এটা ডেসক্রিপশনে আসে। ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথড হচ্ছে 2.5.6 হচ্ছে আমাদের আর্টিকেল। এখানে প্রথমে হচ্ছে আমরা কি ক্যালকুলেট করি, বেস শেয়ার। তাহলে বেস শেয়ার কি, আমরা যে এখানে যে ফিগারটা ড্র করেছিলাম, ঠিক আছে, এই ফিগারটাকে একটু কপি করে নিয়ে যাই, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। তাহলে একটা বিল্ডিং স্ট্রাকচারে আমার হচ্ছে যখন আর্থকুয়েক লোডটা আসবে সেটা কোথায় আসবে, বেজ আসবে, সেটা আসবে কোথায়, বেজে স্যার। তাহলে বেজে যে টোটাল যেটা আসবে সেটা হচ্ছে এই ফর্মুলাতে ইকুইভ্যালেন্ট লোড মেথড দিয়ে এই ফর্মুলাতে হচ্ছে বের করা যায়। ঠিক আছে, যে বেজে আমার টোটাল কত শেয়ার আসতেছে। ঠিক আছে, এই যে ভি লিখছি না আমরা, এই ভিটাই হচ্ছে এই ভি। ওকে, তাহলে ভি ইকুয়াল টু কি, জেড আই সি ইনটু ডব্লিউ ডিভাইড বাই আর। এখন জেড কি জিনিস, জেড হচ্ছে সিজমিক জোন কোএফিসিয়েন্ট, এবং এটা একটা টেবিলে দেয়া আছে। ঠিক আছে, জোনাল কোএফিসিয়েন্ট আমরা টেবিল অথবা ছবিও দেয়া আছে আমাদের। ঠিক আছে, সেই ছবিটা যদি আমরা দেখে নিই যে বাংলাদেশকে বিভিন্ন জোনে, কারণ আমাদের এই যে মেথডটা পড়তেছে সেটা হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেথড। এখানে হচ্ছে যে আপনার হচ্ছে টোটাল ঢাকা বাংলাদেশকে হচ্ছে এরকম তিনটা জোনে ভাগ করা হয়েছে। আমরা যদি
একটু খেয়াল করি আর কি, ঠিক আছে। এই জোন 3, জোন 2, জোন 1, ঠিক আছে। তাহলে এই টোটাল বাংলাদেশ কয় ভাগে ভাগ করছে? 3টা জোন। তাহলে দেখেন এটা এখানে কোন জায়গাগুলো কোথায় পড়ছে, ঠিক আছে। যেমন গাইবান্ধা জোন 3 এর আন্ডারে, আমাদের ঢাকা কোথায় পড়ছে? জোন 2 তে। ঢাকা হচ্ছে কি আমাদের জোন 2 তে, স্যার নর্দানও তো পড়ছে জোন 2 তে, ঠিক আছে। তারপরে হচ্ছে টাঙ্গাইল, নওগাঁ, ঠিক আছে, জয়পুরহাট, বুঝতে পারছেন, কুমিল্লা, চাঁদপুর। আবার এই সাইডে আমাদের যে খুলনা, বাগেরহাট, ঠিক আছে, এই সাইডটা পাবনা, এই সাইডটা হচ্ছে আমাদের কি জোন 1, ঠিক আছে। আপনার বাসা তো খুলনাতে আছে? হ্যাঁ, না না, আপনার কেমন? আমার বাসা হচ্ছে জামালপুরে, ঠিক আছে। তো আমরা জামালপুর হচ্ছে এই যে জায়গায় জোন 3, জোন 3 তে। তো এই যে জেড এর ভ্যালু, ধরেন মনে করেন আপনার এলাকার যদি আমি উইন্ড স্পিড বের করতে চাই, যেমন আমার এলাকার জন্য আমার জেড এর ভ্যালু কত আসবে? 0.25, ঠিক আছে। যদি কেউ ঢাকার জন্য আমরা বের করি, ঢাকা, গাজীপুর, এগুলোর জন্য কত হবে? জেড ইকুয়ালস টু পয়েন্ট। জোনটা কি ভাগ করা হয়েছে মাটির গঠন এর উপরে নাকি? না না, মাটির গঠন অনুযায়ী না, এটা হচ্ছে প্লেট টেকটনিক্স। টেকটনিক প্লেট। কেন এগুলো পড়েন না আপনারা? একটু পড়ছিলাম স্যার। আপনারা তো এনভায়রনমেন্টাল সায়েন্স বা এগুলোতে পড়ানোর কথা আগের কোর্সগুলোতে। প্লেট টেকটনিক মানে হচ্ছে, ধরেন মনে করেন যে বাংলাদেশের চতুর্দিকে কি আছে, মানে 3 দিকেই ইন্ডিয়া, তাই না? এই সাইডে শুধু এই সাইডে হচ্ছে কি আমাদের বে অফ বেঙ্গল, ঠিক আছে, আর 3 দিকে কি ইন্ডিয়া। তো এই যে টেকটনিক প্লেট গুলার যে মুভমেন্ট আছে, সেই টেকটনিক প্লেট গুলার মুভমেন্টের কারণে একটা আরেকটার সাথে ধাক্কা লেগে বা উপরে উঠে যাওয়ার কারণে আমাদের কি হয়? আর্থকুয়েক হয়। মনে করেন আমি জিনিসটা হচ্ছে সহজ বাংলায় যদি বলি, ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, মনে করেন পানির মধ্যে এই জিনিসগুলো ভাসতেছে, তাহলে এগুলো যদি ভাসতে থাকে এবং নড়াচড়া করতে থাকে আস্তে আস্তে, একটা সময় গিয়ে কি এর সাথে কি হতে পারে? ধাক্কা লাগতে পারে না? বুঝতে পারছেন জিনিসটা? এই জায়গাটা কি লাগতে পারে? ধাক্কা লাগতে পারে না? এটার সাথে এটা কি ধাক্কা লাগতে পারে, এটার সাথে এটা। যখন এই ধাক্কাগুলো লাগে অথবা কোনো একটা জিনিস ধাস করে নিচে চলে গেল, ঠিক আছে, তখন হইতেছে আপনার হইতেছে আর্থকুয়েক গুলা তৈরি হয়। তাহলে এই যখন এরকম জোন গুলাতে যখন ধাক্কা লাগে তখন কি থাকে? এই জায়গাগুলোতে কি হয়? আর্থকুয়েক জেনারেট হয়। জেনারেট হয়ে চতুর্দিকে কি হয়ে যায়? ছড়া যায় না? জি স্যার। তাহলে আপনি কোন প্লেটের অংশ বা কোন জায়গাগুলোতে হচ্ছে আর্থকুয়েক এরকম, মানে সরি, এই প্লেট গুলার মুভমেন্ট কোন জায়গায় কেমন, এর উপর বেসিস করে হচ্ছে আমাদের হচ্ছে কি হয়, এই জোনে ভাগ করা হয়েছে। বুঝতে পারছি আমি? মানে অল্প কথায় যদি আমি বলতে চাই আর কি, ঠিক আছে। স্যার এই টেকটনিক প্লেটগুলো যে কিভাবে আছে, এটা আবার কিভাবে তারা নিরূপণ করে, কোন পদ্ধতি অবলম্বন করে? এগুলা হচ্ছে আপনার হচ্ছে মানে জিওলজিস্ট যারা আছে, ঠিক আছে, মাটি নিয়ে যারা হচ্ছে গবেষণা করে, এরা হচ্ছে আপনার বছরের পর বছর, আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চও দেন, ঠিক আছে, যে ভূমির গঠন, ভূমিতে আসলে কি হয়, মাটি হচ্ছে পৃথিবীর গঠনটা হচ্ছে এরকম, এর মাঝখানে হচ্ছে কি আপনার এই যে এদিক দিয়ে হচ্ছে কি চতুর্দিকে এরকম পানি আছে, এবং পানির উপরে হচ্ছে কি এই মাটিগুলো হচ্ছে কি ভাসমান। বুঝতে পারছেন? পানির উপরে মাটিগুলো হচ্ছে কি ভাসমান। তো এই যে মাটিগুলো আছে, যে এক একটা যে লেয়ার আছে বা ক্রাস্ট আছে, আর্থের ক্রাস্ট, এগুলো হচ্ছে এক একটা টেকটনিক প্লেট। তো এখন এক একটা টেকটনিক প্লেট, এটা হচ্ছে আপনার ধর্ম মনে করেন বছরের পর বছর এরকম গবেষণার মাধ্যমে কে কোন রিজিয়নে আছে, ঠিক আছে, এটা হচ্ছে এস্টিমেট করা হয়েছে বিভিন্ন ধরনের টেস্টিং বা প্রসিডিউরের মাধ্যমে, সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে কোন কোন প্লেট আছে, ঠিক আছে, এগুলো বের করা হয়েছে এই রিসার্চের মাধ্যমে। আমি বুঝাতে পারছি? টেকনিক প্লেট তাহলে সচক্ষে কেউ দেখে নাই? না, সচক্ষে দেখে নাই। কেন? জাস্ট ইমাজিনেশন। আপনি হয়তো পুরো জিনিসটা তো আর আপনি দেখতে পারবেন না। ধরুন মনে করেন পৃথিবী পুরোটা একবারে দেখতে পারবেন না স্যার। বাংলাদেশ পুরোটা একসাথে দেখতে পারবেন না।
আপনার চোখের একটা কি আছে, লিমিটেশন আছে, কিন্তু আপনি যখন এটাকে একটা ছবিতে নিয়ে আসবেন বা একটা ড্রয়িং এ নিয়ে আসবেন তখন কিন্তু বাংলাদেশ পুরোটা দেখছেন, ধরেন মনে করেন পুরো বাংলাদেশটাকে একবারে দেখতেছেন, কিন্তু আপনার যে চোখের যদি আমি বলি একটা এলাকার একটা জায়গা দেখতে পারবেন, পুরো এলাকা দেখতে পারবেন না, ঠিক আছে, আপনাকে উপরে নিয়ে গেলেও এটা সম্ভব না। তো একইভাবে এগুলা হচ্ছে বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে বা হাইপোথিসিসের মাধ্যমে হচ্ছে ডিটারমাইন করা হয়েছে যে এটা এত বড় একটা প্লেট। বুঝতে পারছেন কথাটা? এটা মানে এটাই না যে পুরো জিনিসটাকে একবারে দেখতে হবে, এটা হচ্ছে বিভিন্ন পোর্শনকে দেখে দেখে এটা সম্পর্কে কি করা হয়েছে, আইডিয়া করেছে। পৃথিবী যে এরকম কমলা লেবুর শেপ, এটা কি পুরো পৃথিবী কেউ একবারে দেখছে? না, কিন্তু এটা কমলা লেবুর শেপ, এটা কিভাবে বুঝলেন? এটা চতুর্দিকে ভ্রমণ করা হয়েছে, ঠিক আছে, তারপরে হতেছে আরো আপনার হতেছে যে হাইপোথিসিস গুলো আছে এগুলো অ্যাপ্লাই করা হয়েছে, এগুলা থেকে পাওয়া গেছে যে হ্যাঁ পৃথিবী হচ্ছে কি, এই প্লেনটা যদি যান আপনি, ঠিক আছে, এটা মনে হবে যে উপরে বাংলাদেশ নিচে আমেরিকা বা আমেরিকার জন্য কথাটা, কিন্তু আসলে কি সবাই এখানকার মানুষ কি, এখানে যে মানুষটা এটা ওইভাবে আছে, এখানে যে মানুষ এটা কেমন ভাবে আছে এরকম আছে, আপনার কাছে মনে হতে পারে নিচের মানুষ তো ঢাস করে পড়ে যাবে, কিন্তু আসলে কি এরকম হয়? না স্যার। তাহলে আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আমরা তো স্যার পৃথিবী পৃষ্ঠের উপরে আছি তাই না? হ্যাঁ, সবাই পৃথিবী পৃষ্ঠের উপরে আছে। আমি কি বলতেছি আপনি এটা জানেন তো, যে যে এখানে নিচের মানুষ, বাংলাদেশ হচ্ছে উপরের দিকে, ঠিক আছে, আমেরিকার নিচের দিকে, এখানকার মানুষ কি পায়ে এদিকে দিয়ে হাঁটে না পায়ে এখানে পা উপর ওই যে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে, কেন? কারণ হচ্ছে এটার সাথে এটা কি হয়, আকর্ষণ আছে, জি স্যার। আবার এটা বিকর্ষণ আছে, এটা যেটা মুভমেন্ট করতেছে, ঠিক আছে, ছিটকে পড়ে যাচ্ছে না, সবকিছু মিলিয়ে কম্বাইন্ডলি এটা হচ্ছে আমরা কিসে থাকি, ইকুইলিব্রিয়ামে থাকি। বুঝতে পারছেন? যদি পৃথিবী তার মুভমেন্ট বন্ধ করে দেয়, এর উপরে যাকে সাথে সব ছিটকে পড়ে যাবে, পানি টানি যা কিছু আছে, বিল্ডিং টিল্ডিং সবকিছু বেড়ে যাবে। পৃথিবীতে একটা মুভ করতেছে না, পৃথিবী একটা গ্লাটিমের মতো ঘুরতেছে, জি স্যার। সে নিজেও ঘুরতেছে, ঠিক আছে, নিজের এক্সিসের সাপেক্ষে, আবার কি হইতেছে সূর্য চতুর্দিকে সে কি করতেছে, উঠতেছে। ঘুরতেছে। এই মুভমেন্ট যদি বন্ধ করে দেয় তাহলে কি হয়ে যাবে, সবকিছু আনব্যালেন্সড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা সময় কম, আমাদের পরীক্ষা সামনে চলে আসছে আর কি, ঠিক আছে, আর আমরা একটা ক্লাস পাবো, জি স্যার। এই জন্য আমাদের দ্রুত সিলেবাসটা শেষ করতে হবে আর কি। আজকে উইন্ড লোড, আর্থকুয়েক লোড, এরপরে হচ্ছে আহ, যদি আমরা আরেকটা ক্লাস নেক্সট ক্লাসে, ঠিক আছে, কিছু রিক্যাপ করার ট্রাই করবো, কিছু আরেকটা টপিক ধরার ট্রাই করবো, দেখি কি অবস্থাটা। তাহলে আমাদের হচ্ছে আর্থকুয়েক লোডে আমাদের প্রথমে কি ক্যালকুলেট করতে হবে, বেস শেয়ার। সেই বেস শেয়ারের মধ্যে কয়টা টার্ম আছে, 5টা টার্ম, আর ডব্লিউ সি আই জেড। জেড হচ্ছে তাহলে কি সিসমিক জোনাল কোফিশিয়েন্ট, এটা কয়টা, জেড এর মান কয়টা হতে পারে, 3টা। আই হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট, এটা টেবিল দেওয়া আছে 6.2.23, এই যে 6.2.23, তাহলে যে জোনাল কোফিশিয়েন্ট যে দেয়া ছিল জেড এর এই 3টা মান। এখানে দেখেন স্ট্রাকচারাল কোফিশিয়েন্ট, ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট, আই এর ভ্যালু দেয়া আছে। যদি আমার ফ্যাসিলিটি কি হয়, খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমার স্ট্রাকচারাল কোফিশিয়েন্ট কত, 1.25। হ্যাজার্ডাস ফ্যাসিলিটিস হলো কত, আয়ের মান হচ্ছে কত, 1.25। আর স্পেশাল অকুপেন্সি স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার বা লো রিস্ক স্ট্রাকচার, এগুলোর জন্য আমরা কত, 1। ঠিক আছে, তাহলে আয়ের ভ্যালু কয়টা হতে পারে, দুই রকম, 1.25 আর এটা কত, 1। ওই পাশে আবার আই প্রাইম দেওয়া আছে। আই প্রাইম হচ্ছে অন্য মেথডের জন্য, ঠিক আছে। আচ্ছা। আর হচ্ছে আমাদের হতেছে আর রেসপন্স মডিফিকেশন কোফিশিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেম গিভেন ইন 6.2.24। অর্থাৎ আপনি এগুলা বের করতে হলে জাস্ট হচ্ছে টেবিলগুলা ইউজ করতে পারলেই হতেছে পারা যাবে। এই দেখেন 6.2.24, তাহলে এখানে হচ্ছে কি রেসপন্স মডিফিকেশন কোফিশিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেম। কি কি ধরনের স্ট্রাকচারাল সিস্টেম আছে, বেসিক স্ট্রাকচারাল যদি আমরা বলি, বিয়ারিং ওয়াল বা আমাদের ওয়াল দিয়ে যে
ওয়াল ফুটিং যে স্ট্রাকচার ছিল না আগে, জি স্যার। ঠিক আছে? তো বেয়ারিং ওয়াল সিস্টেম হতে পারে, তারপর হচ্ছে কি বিল্ডিং ফ্রেম সিস্টেম হতে পারে, তারপরে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হতে পারে, ডুয়াল সিস্টেম হতে পারে, এরপর হচ্ছে স্পেশাল স্ট্রাকচার সিস্টেম হতে পারে। এবং প্রত্যেকটা সিস্টেমেরই হচ্ছে কি আছে ডেফিনেশন দেয়া আছে আমাদের হচ্ছে সেকশন 1.3.1 3.2 ইন চ্যাপ্টার 1। আমরা এটা যেটা বিএনবিসি দেখতেছি, এটা বিএনবিসি স্ট্রাকচার চ্যাপ্টার হচ্ছে 2 দেখতেছি। বিএনবিসি আরেকটা চ্যাপ্টার দেখেন উপরে লেখা আছে কি আমাদের এখানে, এই যে এখানে না, এই পেজে, এটা কি চ্যাপ্টার 2। এরকম বিএনবিসি চ্যাপ্টার কি আছে 1 আছে, ওই 1 এর ওই সেকশনে এগুলো ডেফিনেশন দেয়া আছে। তো এখান থেকে আমাদের দেখা যায় যে আমাদের এখনকার যে আপনার হচ্ছে ফ্রেমিং সিস্টেমের যে ইয়েগুলো থাকে স্ট্রাকচার থাকে, এটা নরমালি হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্ট্রিং ফ্রেম হয়। এবং সেই স্পেশাল মোমেন্ট রেজিস্ট্রিং মানে কি আমরা যদি মোমেন্ট দেও সেই বিল্ডিংটা কি করতে পারে, মোমেন্টকে নিতে পারে। অর্থাৎ বিল্ডিং যদি এরকম খাড়া হয়, আপনি এদিকে লোড দেয় বিল্ডিং পড়ে যায় না স্যার, পরে না বাতাসে লোড স্যার। আসে না, তাহলে মোমেন্ট রেজিস্ট করতে পারে না, এটাকে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বলে। তো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হতে পারে, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হতে পারে, এগুলোর সব ডেফিনেশন হচ্ছে কি আমাদের ওই সেকশনে দেয়া আছে। ঠিক আছে, পুরো সেকশনটা আমাদের পড়তে হবে। তো আমরা যদি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বলে দেই, তাহলে আর এর ভ্যালু, এবং এটা যদি আমাদের কংক্রিট স্ট্রাকচার হয় তাহলে আর এর ভ্যালু কত হবে 5। আর স্টিল স্ট্রাকচার হলে কি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলে 6। আর স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলে 12। আর যদি আমার ইন্টারমিডিয়েট হয় সেক্ষেত্রে কত হয় 8। তো আর এর ভ্যালু হচ্ছে আপনার এই টেবিলের এই ডান পাশ থেকে পাওয়া যাবে। ঠিক আছে, কিভাবে যে এই বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটা, বিল্ডিং এর স্ট্রাকচারাল সিস্টেম যেরকম, এটার উপর বেসিস করে আমাদের হচ্ছে কি আর এর ভ্যালু ডিপেন্ড করবে। তাহলে আমরা কি কি টার্ম পড়লাম, জেড পড়লাম, আই পড়লাম, আর পড়লাম। এরপর আসি ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে কি দ্য টোটাল সিসমিক ডেড লোড। ঠিক আছে, আমাদের হচ্ছে বিল্ডিং এর যে লোড যেটা আছে সেই লোডটাই হচ্ছে কি আমাদের টোটাল সিসমিক লোড, সরি টোটাল সিসমিক লোড মানে আমার বিল্ডিং এর ওজন। ডাব্লিউ এর দ্বারা আমরা কি বুঝবো, বিল্ডিং এর ওজন, এর উপরে ডেড লোড লাইভ লোড যেটা আসবে সব লোড মিলায়া আনফ্যাক্টরড আর কি। তারপরে সি হচ্ছে কি নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট গিভেন বাই রিলেশনশিপ এটা। তাহলে এখানে আমাদেরকে আরেকটা রিলেশনশিপ দেয়া আছে, এটা আমি এখানে মুছে দেই, জিনিসটা দেখতে একটু লাগবে। তাহলে সি হচ্ছে 1.25 s ইন্টু টি টু দি পাওয়ার 2/3। তাহলে সি এর মধ্যে আবার নতুন করে কয়টা টার্ম চলে আসলো, দুইটা। একটা হচ্ছে এস, এটা হচ্ছে কি আমাদের এই এস, আর এটা হচ্ছে কি টি। এস কে বলা হয় সাইড কোফিশিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমার সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে এস এর ভ্যালুটা ডিপেন্ড করবে। আর টি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন ইন সেকেন্ডস। ভাইব্রেশন হলে কি রকম হয়, আমাদের হইতেছে এরকম ভাইব্রেশন, এটা কি থাকে এরকম ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে টাইম পিরিয়ড কাকে বলে, এই ফুল একটা ওয়েভলেন্থ কমপ্লিট করতে যে সময়টা যায় এটাকে কি বলা হয় টাইম পিরিয়ড। তাহলে একটা বিল্ডিং যদি মনে করেন এইভাবে এভাবে যদি থাকে, সে যদি এরকম এরকম ঘুরে
তারপরে আবার এরকম হয়, তারপরে আবার এরকম হয়, ঠিক আছে। এই যে ওয়েভ কমপ্লিট করলে যে টাইমটা লাগে এটা হচ্ছে কি একটা টাইম পিরিয়ড। আপনার যে আর্থকোয়েকের যে আপনার হতেছে স্ট্রাকচার যে ভাইব্রেশন হবে, ঠিক আছে, এটা হচ্ছে যেই ডিরেকশনে ভাইব্রেশন হবে ওই ডিরেকশনে আপনার হচ্ছে এরকম মুভ হেলে দোলার যে ইয়েটা ব্যাপার স্যাপারটা, এটা হচ্ছে আমাদের যে টোটাল টাইম পিরিয়ড, সেটা হচ্ছে আমাদের টি। তাহলে এস কে পাওয়ার জন্য আমাদের হচ্ছে কি আরেকটা টেবিল দেখতে হবে, এই যে এস বের করার টেবিল, সয়েল প্রোফাইল, সাইড কোএফিসিয়েন্ট, সরি, সিসমিক, ল্যাটারাল ফোর্স। এখন দেখেন এটার সয়েলের হচ্ছে এরকম 4 ধরনের ভ্যালু আমরা ইউজ করি, S1, S2, S3, S4। তাহলে S1 কখন? একটা হচ্ছে রক লাইক ম্যাটেরিয়ালস characterized by shear wave velocity greater than 762 meter per second or by suitable means of classification. Steep or dense soil condition where soil depth is less than 61 meter. 61 meter তো বুঝতেছে অনেক, 280 প্লাস ফিট, 300 ফিটের কাছাকাছি, 300 ফিটের বেশি। তাহলে এই ডেপথের মধ্যে আমার যে সয়েলটা থাকবে সেই সয়েলটা কি হতে হবে? স্টিফ এবং ডেন্স হবে। আর সয়েল প্রোফাইলে যদি ডেন্স এবং স্টিফ, সয়েলের ডেপথ যদি কত হয় 61 মিটার, মানে 300 ফিটের চেয়ে যদি বেশি এরকম এই ডিপ এবং স্টিফ সয়েল যায়, সেই ক্ষেত্রে আমাদের হতে কত 1. স্যার 61 মিটার 200 ফিট মতো। ও সরি 200 ফিট, 318, 61 ইনটু 3.28 দেন, তাহলে এত ফিট, ঠিক আছে। তাহলে কত 200 ফিটের কাছাকাছি কত হয় দেখি গুণ দিলে, 200 হয় 3.28 ইনটু 61, 200 ফিট, তাহলে হচ্ছে কত আমাদের 200 ফিট। স্যার এটা কি হাইট হবে নাকি স্যার? ডেপথ, মাটির নিচে, মাটির নিচে আপনার হচ্ছে মাটির নিচের ডেপথটা, ঠিক আছে, বিল্ডিং এর হাইট না, এটা মাটির নিচের সয়েল। এই জিনিসটা হচ্ছে কি সাইড সয়েল। আপনার ওই সয়েল টেস্টের রিপোর্ট যদি দেখেন ওর মধ্যে বোরহোল করা থাকে না, ওখান থেকে অথবা হচ্ছে জোনাল সয়েল থেকে হচ্ছে অনেক সময় আমাদের কি রিসার্চের জন্য বিভিন্ন এলাকার এরকম সয়েল কি হচ্ছে সরকারি প্রজেক্টে এরকম হচ্ছে ওরা কোন টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট করে এগুলো রিপোর্ট হচ্ছে অনলাইনে পাওয়া যায়। তো ওগুলা দেখো আপনি হচ্ছে ওই এরিয়ার সয়েল সম্পর্কে একটা কি করতে পারেন, আইডিয়া নিতে পারেন যে আমার এস কত হবে, 1 2 3 4 কোনটা হবে, ঠিক আছে। তাহলে এটা গেলে হচ্ছে কি আমাদের সয়েলের ক্যারেক্টারাইজেশন, যে ধরনের সয়েল প্রোফাইল থাকবে তার উপর বেসিস করে আমাদের কি নিতে হবে, এই সয়েল কোএফিশিয়েন্ট এস এর ভ্যালুটা নিতে হবে। তাহলে এস গেল, এরপরে হচ্ছে কি আমার টি, টি এর ভ্যালুটা বললাম। এখন টি বের করারও আপনার হতেছে এরকম ফর্মুলা দেয়া আছে। তাহলে স্ট্রাকচারাল এই পিরিয়ড টি, এটি বের করার এরকম মেথড আছে। আমরা এখানে দুইটা মেথড, মেথড এ, মেথড বি। দেখেন টি এর ইকুয়েশন দেয়া আছে, টি ইকুয়াল টু, আমরা মেথডে এই ফলো করতেছি, টি ইকুয়ালস টু হচ্ছে সরি টি ইকুয়ালস টু সিটি ইনটু এইচ এন টু দি পাওয়ার 3/4, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
তাহলে সিটির ভ্যালু আবার কি দেখেন, তিন রকমের ভ্যালু এখানে দেওয়া আছে, 0.083, 0.073, 0.049। তাহলে স্টিল মোমেন্ট রেজিস্টিং হলে কত, 0.083। আরসিসি আমাদের রিইনফোর্স সিমেন্ট কংক্রিট মোমেন্ট রেজিস্টিং যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কত, 0.073। আর অন্য টাইপের স্ট্রাকচার যদি হয় তাহলে হচ্ছে 0.049। 9। আর এইচএন ইকুয়ালস টু হচ্ছে কি হাইট ইন মিটারস। তাহলে এই হাইটটা কি সে দিতে হবে? মিটারে। হ্যাঁ, মাথায় রাখবেন, যদি ফিটে থাকে ওটা কি নিতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। কারণ এমপিরিক্যাল ইকুয়েশন গুলোতে কি করতে হয়, ইউনিট যেটা আছে ওটাতে মানে যেটাতে বলে দেওয়া থাকে ওইটাতেই লিখতে হয়, ঠিক আছে? এছাড়া অন্য কোনোটা ইউজ করলে হয়। স্যার এই সেন্টটা কি দেয়া থাকবে স্যার? হ্যাঁ, বিল্ডিং এর হাইট কত এটা আপনি না জানলে কেমনে উইন্ড লোড ক্যালকুলেশন করবেন? যে বিল্ডিং এর উইন্ড লোড ক্যালকুলেশন করবে ওই বিল্ডিং এর তো সবকিছু আপনার জানা থাকবে। ধরো কত, সরি, আর্থকুয়েক লোড ক্যালকুলেট করবেন, সেটা ধরবে কত, তারপর সেটা কোন জায়গায় আছে, কতটুকু হাইট তার, বুঝলেন না কথাটা? তো বিল্ডিং এর সব দেয়া থাকতে হবে না? জি স্যার। এখন সিটি এর ভ্যালু যদি বিল্ডিংস উইথ কংক্রিট অর মেসনরি শেয়ার ওয়াল হয়, ঠিক আছে, সেটা আমাদের হচ্ছে এই 0.013। এটা আসলে আমাদের লাগবে না, ঠিক আছে, তারপর একটু বলে রাখি, 0.031 ডিভাইড বাই রুট ওভার এসি, এবং এসি হচ্ছে কম্বাইন্ড ইফেক্ট এরিয়া ইন স্কোয়ার মিটার। এই হচ্ছে ইফেক্টিভ হরাইজন্টাল ক্রস সেকশন এরিয়া shear wall elements in x direction parallel to applied force। আমাদের এই সেকশনটা আপাতত এখন দরকার নেই, ঠিক আছে, নেক্সট লাগলে পরে দেখতেছি। তাহলে এখানে আমরা যদি বিল্ডিং এর হাইট পাই, বিল্ডিংটা কি ধরনের ফ্রেমিং সিস্টেম বা কি ধরনের ফ্রেমিং সিস্টেম এটা যদি আমি জানি, তাহলে এখান থেকে আমি কি করে ফেলতে পারবো, ইজিলি সিটি এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু বসাই টি এর ভ্যালু পেয়ে যাব। তারপর টি এর ভ্যালু বসাইলে আমি কি পেয়ে যাব, সি এর ভ্যালু পেয়ে যাব, গিভেন দ্যাট এস আমি জানি। তারপরে হচ্ছে সি এর ভ্যালু যদি আমি এখানে বসাই দেই প্লাস জেড আই আর ডাব্লিউ এই সব কিছু বসালে আমি কি পেয়ে যাব, টোটাল বেস শেয়ারটা পেয়ে যাব, টোটাল বেস শেয়ারটা পেয়ে যাব। এখন আসি এই বেস শেয়ারটা আমরা যে এই ফিগারে বলেছিলাম যে আমি টোটাল বেস শেয়ারটা পাওয়ার পর এটা কি করতে হয়, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কি করতে হয়, ভাগ করতে হয়। এগুলাকে আমি কি বলছি, এফ এক্স বা এফ ওয়াই যেটাই বলেন, আমরা এক্স ডিরেকশন দেখে এক্স এফ এক্স লিখছি, ওয়াই ডিরেকশন হলে হয়তো বা আমরা ওয়াই লিখতাম, ঠিক আছে? আপনার কাছে এরকম যদি হয়, এই ডিরেকশন যদি আমরা এক্স বলি, এই ডিরেকশনটা কি হবে, ওয়াই, তাই না? আর এফ টি হচ্ছে টপ, অর্থাৎ এই শেয়ারটাকে আমি প্রত্যেক ফ্লোরে ফ্লোরে কি করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ হচ্ছে কি আমাদের ল্যাটারাল ফোর্স। অর্থাৎ আমি যে হরাইজন্টাল যে এই শেয়ারটা আমি যেটা পাইলাম টোটাল বেস শেয়ার, এটাকে আমি কি করতেছি দেখেন, এই ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে বেস শেয়ার ইকুয়াল টু কি হবে, আমার হচ্ছে টপে যতটুকু যাবে প্লাস হচ্ছে পার ফ্লোর, আর আই এন হচ্ছে আই থেকে এন হচ্ছে এতগুলা ফ্লোর আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে রুফে এফটি। তাহলে হচ্ছে কি এফ টি হচ্ছে concentrated lateral force considered at the top of the building in addition to force হচ্ছে কি Fn। আমাদের হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের আমাদের হচ্ছে এই মনে করেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সবার লাস্টে গিয়ে যে রুফ যেটা আমরা লিখছিলাম, তাহলে এফটি টা হচ্ছে কি সেই রুফে। আর এফ আই যেটা, এটা হচ্ছে কি প্রত্যেকটা
আই লেভেল স্টোরি লেভেলে হচ্ছে আমাদের এফটি ভ্যালুটা। এন্ড এফটি আবার হচ্ছে একটা স্পেশাল আমাদের হচ্ছে কি দেয়া আছে, নোট দেয়া আছে যে এফটি ইকুয়াল টু 0 যদি টি এর ভ্যালুটা আমরা যে আগে টি এর ভ্যালুটা বের করলাম, এখানে টি এর ভ্যালু বের করার জন্য আমাদের কি দেয়া ছিল, একটা ফর্মুলা দেয়া ছিল। তাহলে টি এর ভ্যালু যদি আমাদের হচ্ছে কত 0.7 এর চেয়ে যদি কি হয় সমান অথবা তার চেয়ে যদি কি হয় কম হয়, তাহলে এফটি হচ্ছে কত আমরা 0 নিতে পারি। আর যদি টি যদি এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে কত এফটি ইকুয়াল টু 0.07 অর্থাৎ 7% অফ টিভি। ঠিক আছে, ভি তো বেস শেয়ার এবং সেটা হচ্ছে কত 0.25 ভি, অর্থাৎ 25% এর বেশি টপে যাইতে পারবে না। ঠিক আছে, এখন দেখেন এই ফর্মুলাটাকে যদি আপনি ঘুরায় এখানে লিখেন, তাহলে আমি এখানে কি লিখে দেয়, সামেশন অফ এফ আই আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত নিলে কি লিখে দেয়, ভি মাইনাস এফ টি লিখা যায় না? জি স্যার, লেখা যায়। ঠিক আছে, আর এখানে দেখেন ডাব্লিউ এক্স এবং এইচ এক্স, ডাব্লিউ আই এইচ আই, এটা হচ্ছে একটা সামেশন দেয়া আছে। ঠিক আছে, তো ডাব্লিউ এইচ এইচ এক্স বলতে বোঝাচ্ছে ধরেন মনে করেন আপনার বিল্ডিংটা যদি এরকম হয়, আমি যদি কোনো ভাগাভাগি না ধরি, ডাব্লিউ এক্স এটা হচ্ছে কি উইথ, এটা হচ্ছে কি হাইট, তাহলে এই টোটালটা কি পাওয়া যাবে, এরিয়া না? জি স্যার, এরিয়া। ঠিক আছে, এখন যদি আমি এগুলোর পার্ট পার্ট ধরি, মনে করেন আমি হচ্ছে এরকম আরো কি আছে আমার ফ্রেমিং এ এরকম আছে, তাহলে এই রিজিয়নটার জন্য যদি আমি হিসাব করি এই জোনের বা এই পয়েন্টের জন্য যদি আমি হিসাব করি, তাহলে কি আসবে, এই জোনের অর্ধেক এই জোনের অর্ধেক, এরকম আসবে না? কারণ আমরা ফোর্স গুলা কোথায় দেই, জয়েন্টে জয়েন্টে দেই না, কলাম। আমরা ফোর্স গুলা কোথায় দেই, জয়েন্টে জয়েন্টে। ঠিক আছে, আপনি যেমন মনে করেন আমার কলামের বিমের কি জয়েন্টে দিচ্ছি আমি, তাই না? তাহলে এই জি স্যার। জয়েন্টে যদি বের করি তাহলে আমার এই রিজিয়নটা কোনটা আসবে, এই রিজিয়নের ফোর্সটা আসবে, তাহলে এটার কলাম সহ উইথ, চারদিকের দিক। ঠিক আছে, এই পার্টটা আসবে, তাহলে এরকম ভাবে আসবে, তাহলে এই উইথ আর এটা হচ্ছে কি হাইট, আর এটা হচ্ছে কি সবগুলার যোগফল, আপনার হচ্ছে আমার যতগুলা পোর্শন আছে সবগুলা পোর্শনে এরকম যোগফল দিয়ে হচ্ছে আমাদের কি পাওয়া যাবে, অর্থাৎ এটা আপনি বলতে পারেন যে টোটাল 100 স্কয়ার ফিটের মধ্যে এখানে কতটুকু আসছে পার্সেন্টেজ, অর্থাৎ মনে করেন এফ এক্স যদি আমি বের করতে চাই, সেটা হচ্ছে কি আমার হচ্ছে ওই পয়েন্টে ওই জায়গাটা টোটাল জায়গার কতটুকু পোর্শন নিছে, এটা কি বোঝায়, একটা পার্সেন্টেজ বোঝায় না? মনে করেন 1, 1.5, 3 এই রেশিওতে আপনি মিক্স করবেন জি স্যার। সিমেন্ট, বালু আর হচ্ছে স্টোন। খোয়া, তাহলে এর পোর্শনটা কি হবে 1 ডিভাইড বাই কত 1.5, 1 প্লাস 1.5, এটা হয় না? জি স্যার। বুঝতে পারছেন কথাটা? তাহলে এটা হচ্ছে কি সামেশন অফ এই ইন্ডিভিজুয়াল ডিভাইড বাই কি উপরে হচ্ছে কি যে কোনো একটা পার্ট। এই খোয়া যদি আমি যদি বালুর কথা বলি, বালু কতটুকু লাগবে সেটা বের করতে চাইলে কি 1.5 ডিভাইড বাই কি এটার সাম দিতে হয় না? তো জি ডাব্লিউ স্যার, এক্স, যোগফল। হ্যাঁ ডাব্লিউ এক্স এইচ এক্স ডিভাইড বাই হচ্ছে কত নিচে সামেশন অফ ডাব্লিউ আই এইচ আই। ঠিক আছে, নিচে আছে কি ডাব্লিউ আই এইচ আই, যত পোর্শন গুলো আছে সেই পোর্শন। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের, মানে আমরা এরিয়া লেভেলে
এখানে ভাগ করে দিছে আর কি, ওই টোটাল এরিয়া দিয়ে, আমাদের এটা দরকার নেই। তো মেইন কথা, যেই জিনিসগুলো আমি হচ্ছে পিক করলাম এগুলা দিয়ে আমাদের হচ্ছে কি করা যাবে, একটা বিল্ডিং এর আপনার হচ্ছে আর্থকুয়েক লোড হিসাব করা যাবে। ঠিক আছে, ওকে দাঁড়ান দেখি আমি একটা এক্সাম্পল বের করে ট্রাই করি। আমরা ঘুরে আসতেছিলাম দেখে পজ করছিলাম। তো এক্সাম্পল হচ্ছে একটা, যদি আর্থকুয়েক লোডের কথা চিন্তা করি, আমি জাস্ট হচ্ছে একটা টেন্টেটিভ এক্সাম্পল বলে দিচ্ছি কিভাবে করবেন। ঠিক আছে, ধর মনে করেন আমি আপনার হচ্ছে এরকম একটা বিল্ডিং দিয়ে দিলাম। বিল্ডিং এরকম কি রুম থাকতে পারে, কলাম থাকতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, আমি হচ্ছে ফ্লোর লেআউট যদি দিয়ে দিই, তাহলে আপনি মেইন কথা কি পাওয়া যাবেন, টয়লেট টয়লেট এগুলো, তাহলে বিল্ডিং এর এই লেন্থ উইডথ পেয়ে গেলেন। আবার যদি আমি এখানে সাইডে এলিভেশন দিয়ে দিই, আমাদের মেইন দরকার কি হাইটটা, মেইন দরকার কি হাইট। তাহলে আমার যদি এরকম বিভিন্ন এটা দেওয়া থাকে, এটা হচ্ছে 15 ফিট, এগুলো মনে করেন সব 10 ফিট হবে। ওকে, এবং এই বিল্ডিং এ আমরা ধরলাম যে টোটাল লোড, ঠিক আছে, আপনাকে বলে দিলাম যে 200 PSF পার ফ্লোর। তাহলে এটুক যদি আপনার হতেছে ধরেন মনে করেন বিল্ডিংটার এদিকে যদি 30 ফিট হয়, এদিকে যদি 40 ফিট হয়, তাহলে এক এক ফ্লোরে কত করে আসতেছে? আমার এখানে কয়টা ফ্লোর আছে? এই একটা ফ্লোর, 5টা। এটা আসলে রুফ আর কি। ঠিক আছে, তাহলে আমার কয়টা বিল্ডিং এ কয়টা ফ্লোরের ওয়েট আসবে এখানে? 1 5টা ফ্লোরে 2 3 4 5। তাহলে 5 ইনটু আমার হচ্ছে কত, আমার এক 200। একটা ফ্লোরের সাইজ কত, 30 ইনটু কত 40, তাহলে এত হচ্ছে কি আমার এত স্কয়ার ফিট, ইনটু হচ্ছে কত আমার পার ফ্লোরে হচ্ছে কত 200, তাহলে কি এত পাউন্ড টোটাল পেয়ে গেলেন না? স্যার জায়গাটা কি 40 ফিট বাই 30 ফিট? হ্যাঁ, এই যে বলে দিচ্ছি। তাহলে এখান থেকে কি আমি টোটাল ওয়েটটা পেয়ে গেলাম না? স্যার 200টা কি 200 পাউন্ডটা বুঝলাম না। এটা দেয়া আছে প্রত্যেক স্কোয়ার ফিটের ওজন, মানে এর উপরে যে লোড, ডেড লোড, লাইভ লোড সব মিলে আমার হচ্ছে কি যেটা দেয়া আছে। দেখেন এই যে এখানে লোডের একটা সেকশনই দেয়া আছে, সেটা হচ্ছে কি সিসমিক ডেড লোড। Seismic dead load W is the total dead load of the building or structure including permanent partition, applicable other loads listed below. At a storage warehouse companies, minimum 25% of the floor live load should be applicable, where an allowance for the partition load included for the floor design in accordance with section ato. Total weight of the permanent equipment shall be included. অর্থাৎ আমার হইতেছে কি সবকিছুর এরকম ওয়েট গুলা পার্মানেন্ট যেগুলো আছে, মানে ডেড লোডটা আমাদের কি করতে হবে এর মধ্যে আনতে হবে। এবং ওয়্যার হাউসের জন্য এটা 25% অফ দ্য ফ্লোর লাইভ লোড আমাদের কি করতে হবে কনসিডার করতে হবে। ওয়্যার হাউসটা বুঝতেছেন যার মধ্যে মালপত্র রাখে,
ঠিক আছে, এবং পার্টিশন ওয়ালে ওয়েট সহ। তা আমরা হতেছে এই ম্যাথের জন্য এত কমপ্লিকেটেড করব না, কারণ হাতে কলমে করবেন। তো এখন যদি আমি পার্টিশন ওয়াল দিয়ে দেই তাহলে আপনাদের জন্য করা কি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। পার্টিশন ওয়াল ধরে ধরে আমি হচ্ছে একটা সিস্টেম বলে দেবো, যাতে হচ্ছে আপনার হচ্ছে কি বিল্ডিং এর ফুল ওয়েটটা আপনি একটা ম্যাথমেটিক্যালি, যেমন এখানে বলে দিয়েছি না, বিল্ডিং হচ্ছে পার ফ্লোরে হচ্ছে কত আমাদের, সবকিছু হিসাব করে আমাদের 200 স্কোয়ার ফিট হচ্ছে পার ফ্লোর আমার হচ্ছে এই ডেড লোডটা। ঠিক আছে, মানে 200 পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে এখান থেকে কি আমি আমার ইউনিটটাকে সে নিতে হবে পাউন্ড থেকে কিলোমিটার নিতে হবে। দেখে নেবেন পাউন্ড থেকে কিলোমিটার কনভার্সন রেট কত ইয়াতে নেটে। ঠিক আছে, আর আমার হাইট গুলা কি সে নিতে হবে। এইচটা কি আসবে বলেন তো, তাহলে আমি জেড ইকুয়ালস টু, সরি জেড ইকুয়ালস টু না, তাহলে আমি এই ম্যাথ যদি বলে দেই, এই বিল্ডিংটা হচ্ছে ঢাকায় এবং এটার এস হচ্ছে 1.5 এবং ঢাকাতে আছে। ঢাকাতে হলে জেড ইকুয়ালস টু কত, 0.15 মনে হয়, তাই না, 0.25। জেড ইকুয়ালস টু কত, 0.15, তাই না, জেড ইকুয়ালস টু 0.15। তাহলে আপনার বাসাটা যদি এরকম কি হয়, এগুলো বলে দেওয়া থাকে, এগুলো বলে না দেওয়া থাকে তাহলে পারবেন না। তাহলে সাইড কোফিশিয়েন্ট, সয়েলের কোফিশিয়েন্ট বলে দেওয়া আছে, জোনাল কোফিশিয়েন্ট বলে দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি, জেড আই সি ডব্লিউ ডিভাইড বাই হচ্ছে কি আর। তারপরে বললাম যে এটা হচ্ছে ও অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা হচ্ছে কি একটা অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ঠিক আছে, কংক্রিটের। তাহলে ওখান থেকে আমি কি আর এর ভ্যালু পেয়ে যাবো, আর মনে হয় 5। যে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা যদি কংক্রিটের হয় কত, 5। তাহলে কি সবই আমি যদি এরকম দিয়ে রাখি তাহলে আপনারা বের করতে পারবেন কি পারবেন না। তাহলে এখান থেকে আর ডব্লিউ সি তো আপনার হচ্ছে বের করার ফর্মুলায় আছে আই সেট, সব বের হয়ে গেলে এরপরে আমরা পার ফ্লোর যদি বের করতে চাই এফ এক্স, তাহলে টি এর ভ্যালু যে আমরা বের করবো এর মাঝখানে, ঠিক আছে, সিটি দিয়ে আমাদের হচ্ছে টি এর ভ্যালু যায়, এইচটা আমাদেরকে সেই নিতে হবে। বলেন তো এখানে কত ফিট, দেখেন এইচটা কত মিটারে আসবে, নিতে হবে। এখানে হচ্ছে 40 আর হচ্ছে কত 15, 40 আর 15 কত হবে, 55 ফিট। এই ফিটে কি কি সে নিতে হবে, 55 ডিভাইড বাই 3.28 এই মিটারে নিতে হবে। এখান থেকে মিটারে নেওয়ার পরে আমাদের হচ্ছে কি করতে হবে, আপনার এই যে সি এর ভ্যালু বের করার জন্য যে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাতে কি করতে হবে, বসাইতে হবে। ঠিক আছে, তো এখানে এস জানি, টি এর ভ্যালু বের করার জন্য আমার কি লাগবে, সিটি। আমাদের হচ্ছে কি এটা আসছে সি না, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বলছি না কংক্রিটের, তাহলে সিটি কত হবে 0.073, তাহলে সিটি 0.073, এইচ এন বের হয়ে গেল। তাহলে এখান থেকে কি টি পেয়ে গেলেন, টি থেকে আপনার হচ্ছে দেখবেন যে টি এর ভ্যালুটা কি আমার হচ্ছে কি কিসের মধ্যে পড়ে, তাহলে ওখান থেকে এফটি টা বের হয়ে যাবে। ঠিক আছে, টি যদি 0.7 সেকেন্ডের উপরে হয় তাহলে এই ফর্মুলা দেখে আমি এফটি বের করবো, অথবা যদি 0.7 সেকেন্ডের নিচে হয় তাহলে কি এই ফর্মুলা দিয়ে এফটি বের হয়ে যাবে। তাহলে এফটি যদি আমি জানি তাহলে কি প্রত্যেকটা ফ্লোরের হতেছে কি জাস্ট হতেছে টোটালটাকে বাকিটা দিয়ে ভাগ করে দেওয়া। অর্থাৎ যদি আপনার 50 হয় টোটাল, এফটি ধরেন মনে করেন 10 চলে গেল, তাহলে বাকি 40টা 4 ফ্লোরে ভাগ করে দিলে প্রত্যেক ফ্লোরে 10 করে আসবে। বুঝা গেছে? বা এটা যদি 20 চলে যায় তাহলে 30 যদি থাকে তাহলে 30 কে 4 দিয়ে ভাগ করলে 8.5 করে আসবে। বুঝাতে পারছি? স্যার আমার তো এখানে আছে 5টা ফ্লোর স্যার। হ্যাঁ, ওই তো আপনার 5টা ফ্লোরের মধ্যে এফটি চলে গেল না,
দেখেন এই উপরটাই তো আমার কি এফটি না, তাহলে বাকি কটা থাকলো? একটা, দুইটা, তিনটা, চারটা। রূপটপের জন্য কি হবে না নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আমাদের হচ্ছে এইভাবে প্রত্যেকটা ফ্লোরের পরে আমরা কি বের করতে পারি? আর্থকুয়েক লোড আমরা কি করতে পারি? বের করতে পারি। আচ্ছা, 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, এরপরে আমরা উইন্ড লোড নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন, একটা কারেকশন, সেটা হচ্ছে আমাদের এখানে সবগুলো ভ্যালু তো আমরা বের করা শিখলাম, ঠিক আছে? জেড কিভাবে বের করতে হবে, আই কিভাবে বের করতে হবে, সি, ডাব্লিউ, আর। তাহলে ডাব্লিউ বের করার ক্ষেত্রে কি আমাদের বিল্ডিং এর টোটাল ওয়েটটা, ডাব্লিউ হচ্ছে কি টোটাল ওয়েট। এখন আমাদের এরকম যদি একটা ডিফারেন্ট সিস্টেম হয়, ধরেন মনে করেন যে বিল্ডিং এ এরকম একটা অবস্থা আছে যে সব ফ্লোরের লোড এক না, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করব? মনে করেন এই ফ্লোরের লোডটা হচ্ছে W1, এই ফ্লোরের লোড W2, এই ফ্লোরের লোড W3, এই ফ্লোরের লোড W4। তাহলে আমাদের W ইকুয়ালস টু কি হবে? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এটাকে আমরা বলতে থাকি সামেশন অফ WI, I ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, প্লাস হচ্ছে আমাদের টপ ফ্লোরের ওয়েট। আমরা টপ ফ্লোরটা এর মধ্যে কাউন্ট করে ফেলছি। এখন আমি প্রত্যেকটা লেভেলে যখন আমি এই শেয়ারটা বের করতে যাব, অর্থাৎ এটাকে যদি আমি fx বলি 1, এটাকে যদি আমি fx2 বলি, অন্য কালার দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা fx1, এটা যদি fx2, এটা যদি fx3, এটা হচ্ছে fx4 বলি, তাহলে fx1 কত হবে? তাহলে আমার টোটাল যে শেয়ারটা আসছে সেই শেয়ারটা মাইনাস এফ টি। এই এফ টিটা আমি কিভাবে বের করছি? এফ টি ইকুয়াল টু আমার দুটো ফর্মুলা ছিল, 0 পয়েন্ট, দুটো ফর্মুলা ছিল না? (0.07 into TV আর 0). একটা 0, এখানে ভি এর 0.25 এর চেয়ে কম হইতে হবে, মেইন কথা। তাহলে এফ টি আমি হচ্ছে কি করে ফেলছি, আগেই বের করে ফেলছি। বাকি ফ্লোর পুরোর জন্য আমার যখন আমি বের করতে যাব fx1, তখন কি হবে? এটাকে যদি f4 বলি, বা এটা হচ্ছে কি আমাদের ft, এটা যদি আমি ft ধরি, f টপ, এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কি কি খেয়াল করেন। f1 এর ক্ষেত্রে কত? w1 ইনটু এই পর্যন্ত যে হাইটটা ছিল এটা হচ্ছে আমাদের h1, এই পর্যন্ত যে হাইটটা এটা হচ্ছে h2, এই পর্যন্ত যে হাইটটা এটা হচ্ছে কি h3, এই পর্যন্ত যে হাইট এটা হচ্ছে h4। তাহলে আমি হচ্ছে এখানে যখন আসবে আমাদের W1 H1 প্লাস কি লিখবো?
W2 H2 W3 H3 প্লাস হচ্ছে কত W, সরি এই তিনটা লিখবো, এই উপরটা লিখবো না, H4 টা লিখবো না, সরি এটা উপরে না, এটা নিচে হবে। এটা কি হবে W1 H1, নিচে কি হবে W1 H1 প্লাস W2 H2 W3 H3। এই হচ্ছে আমার ক্যালকুলেশন। বুঝছেন আবু হুরায়রা সাহেব? জি স্যার। আমি এর আগে একটা ওই টাইপো ছিল, সেটা হচ্ছে এই এরিয়া দেখাইছিলাম না, এরিয়াটা আসলে উইন্ড লোডের জন্য, ঠিক আছে? উইন্ডোটা আর্থকুয়েকের মধ্যে ভুলে গেছিলাম, এই যে এটা যেটা ছিল ওটা এখানে না, ওটা হচ্ছে উইন্ডে লাগবে, ঠিক আছে? তাহলে এটাতে বের করা ওয়ে কি, আপনি প্রত্যেক ফ্লোরে আমি হচ্ছে কি বের করব, ওয়েট বের করব। দেখেন টোটাল ওয়েট বের করতে হলে এটা যদি আমার বেজ হয়, তাহলে এটা যদি আমার 1 হয় ফ্লোর, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা আমার টপ ফ্লোর। তাহলে আমি কি করব, সবগুলা ফ্লোরের ওয়েট মিলে আমার কি, আমার টোটাল ওয়েটটা, আর এই টোটাল শেয়ারটা বের করার সময় টোটাল শেয়ার থেকে আমি কি টপ ফ্লোরের শেয়ারটা কি করলাম, বাদ, টপ ফ্লোরের ফোর্সটা বাদ দিয়ে দিলাম, সাথে হচ্ছে আমার এই ফ্লোরের এই লেভেলের যদি আমি শেয়ার বের করতে চাই, এটা কি করতে হবে, টপ ফ্লোরটা বাদ দিয়ে বাকি আমার কয়টা ফ্লোর থাকবে, 3টা ফ্লোর, তাহলে নিচে কি করতে হবে, বাকি 3টার যোগ করতে হবে, আর উপরে কি আসবে, যেই ফ্লোরে ওই ফ্লোরের ওয়েট এবং ওই ফ্লোরটা কোন লেভেলে আছে। তাহলে আমার যদি এরকম হয়, এই কেসের কথা আমি চিন্তা করি, ঠিক আছে, এই কেসের কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের কি হবে বলেন তো ফার্স্ট ফ্লোরের জন্য? W1 ইনটু কত যেতে হবে, 15 না? ডিভাইড বাই হাইট W1। এখানে ফিটেই দিলেই হবে হাইট। হ্যাঁ, হাইট ফিটে দিলে হবে, কারণ হচ্ছে ওই উপরে নিচে কাটাকাটি চলে যাবে। মানে এখানে যদি আপনি ফিটে ইউজ করেন, নিচেও কি দিতে হবে ফিটে, বুঝেন না কথাটা? মানে আপনার তো এটা রেশিও, এটা কি রেশিও না? জি আপনি মিটার ইউজ করেন, ফিট ইউজ করেন, অ্যান্সার একই আসবে। মানে আপনি মিটারে নিলেও, এইচ কে যদি মিটারও নেন, তাও আপনার অ্যান্সার কি আসবে, সেম, কারণ এটা হচ্ছে আপনার রেশিও। কিন্তু আপনার হচ্ছে ওই টি এর ভ্যালুর সময়, ঠিক আছে, ওখানে কিন্তু আপনার মিটারে নিতেই হবে, জি কারণ এই জায়গাটা হচ্ছে রেশিও, যেটা বলতেছিলাম যে টোটাল, মানে পার ফ্লোরে যে টোটাল ওয়েটটা আছে, সেই ওয়েটের আপনার হচ্ছে রেশিও অনুযায়ী কি করবে, ভাগ হবে। তাহলে আমি যদি আলটিমেটলি আমি ইয়ে ডায়াগ্রামটা দেখি, বেস থেকে আমার যদি বিল্ডিংটা এরকম হয়, ঠিক আছে, আমাদের দেখা যাবে যে আপনার এরকম একটা কিছু হবে, মানে পার ফ্লোরে যদি আপনি আঁকেন, ঠিক আছে, সবকিছু মিলে কিরকম হবে, এরকম ডায়াগ্রাম একটা কিছু হবে। এই টপ ফ্লোরের ডিপেন্ড করবে, ঠিক আছে, কেমন হবে, কিন্তু বাকিগুলো মোটামুটি এইভাবে ডিস্ট্রিবিউট হবে। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করেন। বেজে 0 হয়ে যাবে, বেজে আসবে না। তাহলে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো স্যার, তবে নেক্সট ক্লাসে আর একটু বলতে পারবো। আচ্ছা, স্যার তাহলে আমাদের আমরা আমাদের অঙ্ক দিয়ে স্যার না, একটা এই যে অঙ্ক দিয়ে দেবেন না স্যার? আচ্ছা, এই অঙ্কটাই করেন, ঠিক আছে, যেটা বললাম না, এটাই করেন, এটা করে গ্রুপে আপনারা অ্যানসার শেয়ার করেন। ল্যাঙ্গুয়েজটা একজন কিভাবে থাকবে, এই যে প্রশ্ন আসলে এরকম টাইপের যদি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরেন, মনে করেন এখানে বলে দিলাম, ঠিক আছে, অনেক সময় লোড হচ্ছে কি, আপনাদের তো এক একজনের এক এক রকম অ্যান্সার বানানোর জন্য আমার যেটা করতে হয় যে হচ্ছে পার ফ্লোরে হচ্ছে লোড হচ্ছে বা আলাদা করে দিব, ঠিক আছে। মনে করেন কোশ্চেনটা আমার এইভাবে থাকলো, ঠিক আছে, তাহলে 1, ঠিক আছে, আরসিসি বিল্ডিং এট, মনে করেন খুলনা,
বুঝতে পারছেন? At Khulna খুলনা has 10 floors. স্যার ঠিক এক আছে, নম্বর জন খুলনা 10 floors কার সাউন্ড হচ্ছে 10 floors। তারপরে কি বললাম, this building is SMRF with SMRF। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে গেলেন, খুলনা রিজিয়ন থেকে আপনি কি জেড এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, SMRF থেকে আর এর মান পেয়ে যাবেন, আরসিসি বিল্ডিং, ঠিক আছে, এই দুটো মিলে হচ্ছে কি আপনি আর এর মান পেয়ে যাবেন। তারপরে ফ্লোর, এরপরে হচ্ছে আমি ফ্লোর লোডের কথা বলে দিব। ফ্লোর লোডের কথা কিভাবে বলে দিতে পারি, আর আমি মনে করেন এস বলে দিলাম, সাইট কোএফিসিয়েন্ট কত 1 পয়েন্ট, সাইট কোএফিসিয়েন্ট 1 ফর এক্সাম্পল। তাহলে কি বললাম, টপ ফ্লোরে লোড হচ্ছে আমার কত 150 পিএসএফ, অল আদার ফ্লোর 250 পিএসএফ। আর বিল্ডিং এর প্ল্যান ভিউ দেওয়া আছে, এটা মনে করেন এটা হচ্ছে 40 ফিট, এটা হচ্ছে 25 ফিট। 10টা ফ্লোর মানে কি 1 2 এরকম করে করে কত 10 পর্যন্ত গেছে, তাহলে বের হয়ে যাবে না। জি স্যার এই কোশ্চেন। এখন ধরেন মনে করেন আপনাদের পরীক্ষায় কি করতে পারি আমি, এই এক এক ফ্লোরে এক একজনের কি দিতে পারি, এক এক লোড দিতে পারি। হ্যালো, এক এক জি স্যার জনের এক এক ফ্লোরে এক এক লোড দিতে পারি, তাহলে হচ্ছে কি যে সবার অ্যান্সার কি হবে, আলাদা আলাদা হবে। আলাদা হবে। জি স্যার বুঝতে পারছেন? স্যার এর আগে যেভাবে আইডি মতো করে দিয়েছিলেন এইভাবে করে দিতে পারেন আর কি। হ্যাঁ, ওইভাবে Question. দিতে হবে আর কি, একবার অন্য কোনো একটা সিস্টেম বের করবো আর কি। ঠিক আছে, চিন্তা করতে হবে। জি যেহেতু সময় কম স্যার একটু ইজিলি করি answer। ওকে, তাহলে তো উইন্ড লোড সরি আর্থকোয়েক লোড আপনাদের ক্লিয়ার হয়ে গেল। আর্থকোয়েক লোডের জন্য আপনাদের যে ফর্মুলা গুলো আছে, ঠিক আছে, টোটাল আপনার হতেছে মনে করেন যদি হিসাব করেন এদিকে যদি আসি, ঠিক আছে, কয়টা ফর্মুলা আমাদের লাগতেছে, এই একটা ফর্মুলা আমাদের লাগতেছে তাই না, এই একটা ফর্মুলা লাগতেছে, এই একটা ফর্মুলা লাগতেছে, তিনটা। আর যদি আমি এটা ধরি, ঠিক আছে, এই একটা, মানে এটাই ওইটা ধরেন, ঠিক আছে, এটা আর এটা তো একই জিনিস, এইটা আর এইটা, তাহলে 5টা ফর্মুলা লাগতেছে। আমি কিন্তু কোনো ফর্মুলা দিব না আপনাদের, আপনাদের যেহেতু ওপেন বুক পরীক্ষা, আপনারা এগুলো প্রিন্ট ইন করে নিয়ে আপনাদের যা যা করা দরকার প্রিন্ট করে নিলে যে সুবিধা হয় বা ফটোকপি করলে সুবিধা হয়, যেভাবে করে, ঠিক আছে, আপনারা হইতেছে আপনাদের কাছে রাখবেন, যাতে পরীক্ষার মধ্যে একই মোবাইলের মধ্যে দেখে আবার ইয়ে করে, ঠিক আছে, সময় নষ্ট না হয়। ওকে, স্যার আচ্ছা, এখন আসি হচ্ছে আপনার আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের উইন্ড লোড ক্যালকুলেশন। ঠিক আছে, উইন্ড লোডের জন্য আমাদের বেসিক উইন্ড স্পিড বা এরকম ব্যাপার স্যাপার আছে, ওই জোন আছে, ওটা পরে আসতেছে, এরকম জোন আছে। ঠিক আছে, আর্থকোয়েকের মতো এরকম উইন্ডের জন্য আমাদের কি আছে, এরকম জোনাল ব্যাপার আছে। এর আগে প্রথমে হচ্ছে আমরা মানে উইন্ড লোডের ইকুয়েশন গুলা দেখা ট্রাই করি। সাস্টেইন উইন্ড প্রেসার, এটার ফর্মুলা হচ্ছে এটা, একটা অন্য কালারের পেন দেই। দেখেন আগে জাস্ট ইকুয়েশন গুলা দেখাই আপনাদের। সারফেস এরিয়া মেথড একটা আছে, গ্যাবল ফ্রেমস
প্রজেক্টেড এরিয়া আমাদের সারফেস এরিয়া মেথডে আমরা এইটাতেই মেইনলি স্টিক টু থাকার ট্রাই করব, বাকিগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, আপাতত হচ্ছে অ্যাট লিস্ট আমরা শেষ করি। ঠিক আছে, এটা হচ্ছে পোর্টাল ফ্রেমের যদি হয়। ঠিক আছে, পোর্টাল ফ্রেমে কিভাবে থাকে আমরা হচ্ছে নরমাল আরসিসি বিল্ডিং এর জন্য করবো আর কি এরকম, বাট আমি সবকিছুই দেখবো আর কি। ঠিক আছে, যাতে হচ্ছে অ্যাট লিস্ট আপনাদের ভবিষ্যতে যেন আপনারা এই বিএনবিসির এই চার্টটা ইউজ করতে পারেন আপনাদের উইন্ড লোড বা আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করার জন্য। আর যতটুকু মডিফিকেশন দরকার ওটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বাদ বাকি একটু শিখা থাকলে ভালো, কারণ আমরা ই ট্যাপসও যখন ইনপুট দেই আমাদের কিন্তু ই ট্যাপস এর মধ্যে কি নাই, বিএনবিসি নাই। তাহলে ই ট্যাপসে আমরা উইন্ড লোড যে দেই ওগুলা কি ম্যানুয়ালি দেই, নরমালি কি দেই, ম্যানুয়ালি দেই। ঠিক আছে, আচ্ছা আমরা আসি একদিক থেকে। আমাদের মেইন ইয়েটা হচ্ছে এইটা, মেইন ফর্মুলাটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা যদি এখান থেকে কিউজেড এর ফর্মুলাটা লিখে ফেলি, কিউজেড ইকুয়াল টু কি সিসি সি1 সিসি সিআই সিজেড বিভি স্কয়ার। এর আগে আমরা আর্থকুয়েক লোডে কি বের করছি, আর্থকুয়েক লোডে আমরা বের করছি হচ্ছে যে ডিজাইন বেস শিয়ার, আর উইন্ড লোডে আমরা কি করব, ডিজাইন উইন্ড প্রেসার। অর্থাৎ আমার যদি এরকম বিল্ডিং থাকে, বিল্ডিং এ যদি আমি হচ্ছে মনে করেন এটা প্ল্যান ভিউ, এটা টপ ভিউ, এটা কি টপ ভিউ অথবা প্ল্যান ভিউ যদি বলি, এদিকে যদি আমি এক্স এক্সিস ধরি, এদিকে যদি আমি কি ধরি ওয়াই এক্সিস ধরি, তাহলে আমার উইন্ড কি, এদিকে উইন্ড এক্স আর এদিকে কি হবে আমাদের উইন্ড ওয়াই। তাহলে কয় ডিরেকশনে আমার উইন্ড কাজ করবে, দুই ডিরেকশনে, এদিকেও কাজ করবে এদিকেও কি উইন্ড কাজ করবে। মানে আমি বিল্ডিংটাকে দেখবো যে দুই দিক থেকে যদি উইন্ড লোড কাজ করে কোন জায়গায় কি পরিমাণ আমার হচ্ছে লোডটা আসতেছে। তো এটার জন্য দেখেন এখানে অনেকগুলো কোফিশিয়েন্ট আছে, সিসি সিআই সিজেড ভিভি স্কয়ার সিজি সিপি, এই কিউজেডটাই হচ্ছে এইটা। অর্থাৎ আমি পিজেড ইকুয়াল টু যদি ফর্মুলাটা লিখি তাহলে পিজেড ইকুয়াল টু কি হবে, পিজেড ইকুয়াল টু কি হবে সি জি সরি সি জি সি পি সি 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 আই সি জেড তারপর হচ্ছে ভিভি স্কয়ার, স্কয়ারটা তো করে দেই ভিভি স্কয়ার। তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা কোফিশিয়েন্ট আছে এখানে, পাঁচটা। তো সাস্টেইন উইন্ড প্রেসার বা ডিজাইন উইন্ড প্রেসার কি হতেছে, আমার বিল্ডিং এর উপরে টোটাল এই ডিরেকশনে যত উইন্ড প্রেসারটা আসতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সেই পিজেড। সেই উইন্ড প্রেসার কি হতেছে, উইন্ড হচ্ছে আপনার বাতাসের যদি কথা চিন্তা করি, বটমে বাতাস কি থাকে কম, একবারে বেইজে হচ্ছে বাতাস নাই মাটি বরাবর, বাদ বাকি আমার হচ্ছে উপরের দিকে যত যাবো তত হচ্ছে আমার কি উইন্ডের এরকম ভেরিয়েশন আসবে। তাহলে উইন্ড লোডটা আমার কি এরকম বিভিন্ন ফ্লোরে উইন্ড লোড বিভিন্ন আসবে। এই উইন্ডের ক্ষেত্রে আমাদের এরিয়াটা ইউজ করতে হয়, যেটা হচ্ছে মিস্টেকেনলি আমি হচ্ছে ইয়েতে আর্থকুয়েক লিখে ফেলছিলাম, যে এখানে আমার এই কোন এরিয়া এই পয়েন্টে উইন্ড লোডটা আমার ডিপেন্ড করবে কি এই এরিয়ার উপরে, কারণ উইন্ডটা এইভাবে কাজ করে পুরা সারফেস এরিয়া ধরে। এখন আসি এই পিজেড হচ্ছে কি, তাহলে ডিজাইন উইন্ড প্রেসার এট হাইট জেড। সিজি, সিজিটা হচ্ছে কি গাস্ট কোফিশিয়েন্ট, এই সবকিছু হচ্ছে উইন্ডের সাথে গাস্ট কোফিশিয়েন্ট
তারপরে হচ্ছে কি আমাদের সিপি হচ্ছে কি প্রেসার কোএফিসিয়েন্ট। এগুলো প্রত্যেকটা সেকশনে আছে, আমরা হচ্ছে প্রত্যেকটা সেকশনে একটা একটা করে ধরে যাব। তারপর সিআই ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, সিজেড এবং ভিভি স্কয়ার। তাহলে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে তাহলে কি লাগতেছে, সাস্টেইনড উইন্ড প্রেসারের মধ্যে আমাদের সিসি, সিআই, সিজেড, ভিভি স্কয়ার। সিআই হচ্ছে কি স্ট্রাকচারাল ইম্পর্টেন্স, অর্থাৎ একটা স্ট্রাকচার যদি কি হয় বেশি ইম্পর্টেন্ট হয় তার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট আমাদের কি আসবে, ওই বেশির উপরে বেসিস করে আমাদের হচ্ছে কোএফিসিয়েন্টটা দিতে হবে। দেখেন এই 6.2.9 এই টেবিল থেকে, এটা হচ্ছে কি আমাদের সিআই টেবিল, অর্থাৎ এই টেবিল থেকে আমি কি পেয়ে যাব, সিআই সম্পর্কে ভ্যালুটা পেয়ে যাব। সিআই এর আমার কয়টা ভ্যালু, এরকম 3 ধরনের ভ্যালু আছে। যদি খুবই ইসেনশিয়াল হয় সেক্ষেত্রে আমাদের কি বেশি ভ্যালু, আর যদি আমাদের লো রিস্ক স্ট্রাকচার হয় যে হ্যাঁ বাতাসে এই স্ট্রাকচারের ভয় নাই, তাহলে সেটা হচ্ছে কত, 1 এর চেয়েও কম, 0.8। আর নর্মাল স্ট্যান্ডার্ড অকুপেন্সি যে বিল্ডিং গুলো আছে সেটার জন্য হচ্ছে আমাদের উইন্ড লোডটা কত, উইন্ড লোডের যে স্ট্রাকচারাল কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 1। তাহলে এটা থেকে কি পেলাম আমি, এই যে প্রথমে যে আমাদের ছিল একটা সিআই, সেই সিআই স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম। এখন আসি, সিসি হইতেছে আমাদের একটা ফ্যাক্টর, ভেলোসিটি টু প্রেসার কনভার্সন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড 47.2 × 10⁻⁻6। আমাদের এই সবকিছু হিসাবের পরে ওইটা চলে আসে। তাহলে এখন খেয়াল রাখতে হবে আমরা কিউজেড এর ইউনিটে কি আসতেছে, কিলো নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে আমাদের প্রেসার ইউনিট আসছে, কিলো নিউটন পার মিটার স্কয়ার, এসআই ইউনিট যেটা। সিআই পেয়ে গেলাম। এরপর হচ্ছে সিজেড। সিজেড হচ্ছে আমাদের কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট given in table 6.2.10, অর্থাৎ 6.2.9 এটা আর 6.2.10 কোনটা, 10 এটা। তাহলে কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট, এই যে সিজেড। তাহলে সিজেড আমি কি পেয়ে যাব, দেখেন এখানে কি বলতেছে, হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল, অর্থাৎ বিল্ডিংটি যদি আমার এরকম হয়, এটা যদি আমার গ্রাউন্ড ফ্লোর হয় বা গ্রাউন্ড লেভেল হয়, তাহলে এরকম যদি আমার এটা ফার্স্ট ফ্লোর হয়, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এটা যদি আমার রুফ হয়, ঠিক আছে, 4 তলা বিল্ডিং। এখন আমার যদি এই হাইটটা যদি মনে করেন আপনার হচ্ছে 3.5 মিটার, এগুলো সব মনে করেন আপনার 3 মিটার, ঠিক আছে, 3 মিটার 3 মিটার। এখন তাহলে টোটাল হাইট কত হবে আমাদের, 9 + 3 এটা হচ্ছে কত, 12.5, আমাদের হচ্ছে কত হাইট, এত মিটার। তাহলে এটাই হচ্ছে কি জেড, জেড হচ্ছে কত 12.5। তাহলে আমি দেখবো এই 12 এর জন্য যেটা দেওয়া আছে 12.5, ওটা ইন্টারপোলেশন করে নিলে হবে। 12 এর জন্য যদি এত হয় আর 15 এর জন্য যদি এত হয়, আমার যদি হাইটটা যদি কত আসে 14, তাহলে কিভাবে বের করব, ইন্টারপোলেশন করতে পারেন না আপনারা? শিখছিলাম এই দুটির ডিফারেন্স করতে হবে, তারপর প্রথমে কি করতে হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে, অর্থাৎ 0.624 মাইনাস কত, 0.565 কত হয়, 0.059। 0.059। এটা এটা ডিফারেন্স কত হয়, 12 থেকে এটা কত 3, তাহলে 3 চেঞ্জ হইলে আমার চেঞ্জ হয় কত, এদিকে এত, 0.05। তাহলে একে কত হবে, 0.059 ডিভাইড বাই কত, 1, সরি ডিভাইড বাই 3, 0.0119। 0.019।
তাহলে আমার কত, এই যদি 12.5 লাগে তাহলে কত আমার লাগবে, এখানে 0.5 লাগবে না? তাহলে 0.5 হলে কি হবে, 0.019 ইন্টু কত 0.5, তাহলে এটা কি করতে হবে, এদিকে গেলে কি করতে বাড়তেছে না, তাহলে 0.05 সরি 0.5, তাহলে আমার 12তে কত হবে, 12.5তে কত হবে, 12.5তে হবে 0.565 প্লাস 0.019 ইন্টু 0.5, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে। এটা এক্সপোজার কি ধরনের, ঠিক আছে, মানে আপনার বেশি উইন না কম উইন, ঠিক আছে, এক্সপোজার বলে দেওয়া থাকবে এটা কি ধরনের এক্সপোজার, ঠিক আছে। এখানে নিচে লিখে দেওয়া আছে লিনিয়ার ইন্টারপোলেশন, আমরা যেটা করলাম এটা হচ্ছে কি লিনিয়ার ইন্টারপোলেশন। তাহলে এখান থেকে কি আমি সিজেডটা পেয়ে যাব, এখান থেকে কি পেয়ে যাব, সি জেড। তাহলে কয়টা কোএফিসিয়েন্ট আমার কভার হয়ে গেল, সিজি না সিজি না সরি সিআই, সিসি তো এটা কনস্ট্যান্ট মান 4.47 ওটা। তারপর হচ্ছে কি সিজেড, ভিবি কি, ভিবি হচ্ছে বেসিক উইন্ড স্পিড, সেটা হচ্ছে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন, আমাদের এই জন্য হচ্ছে বেসিক উইন্ড স্পিডের একটা টেবিল দেওয়া আছে, এই যে 6.2.8 এই টেবিলে কি দেওয়া আছে, বেসিক উইন্ড স্পিড। আপনার যদি ঢাকা হয়, ঢাকাতে কত 210, আপনার যদি পটুয়াখালী হয় কত 260, যদি সব ডিস্ট্রিক্টের নাম না দেওয়া থাকে তাহলে ওইটার আশেপাশে দেখবেন এবং এই গ্রাফ দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোন জনে পড়তেছে, ঠিক আছে, এই গ্রাফ দেখলে বোঝা যাবে না? জি। এখানে তো টেবিল থেকে ইজিলি বের করা যাবে, টেবিলে যদি আপনার মান না থাকে তাহলে ওই গ্রাফ দেখে কি করবেন, ভ্যালু বের করা ট্রাই করবেন, ঠিক আছে, কাছাকাছি একটা বসাইলে হবে। তাহলে আমাদের হইতেছে এই দেখেন গাজীপুরে কত 215, তাহলে একটা বিল্ডিং কোথায় আছে সেটা বলে দিলে আপনি কি ভিভিটাও পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আমাদের কি ভিভিটাও বের হয়ে গেল। এখন আসছি সিজেড এবং হচ্ছে কি সিপি, এই দুইটা বের করার কি টেবিল দেওয়া আছে, সিজেড এবং সিপি বের করার এরকম কি দেওয়া আছে, এই দুইটা আর্টিকেলস 2.4.6.6, ঠিক আছে, এবং 2.4.6.7 এ এইটা দেওয়া আছে, দেখি এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, এই উইন্ড গাস্ট ইফেক্ট যেটা, সেটা হচ্ছে এই টেবিল থেকে বের করা যায়। অর্থাৎ আমি যদি এক্সপোজার বলে দেই তাহলে ওই এক্সপোজারের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে কি হবে, বিভিন্ন ধরনের গাস্ট রেসপন্স ফ্যাক্টর আমাদের কি পাওয়া যাবে। এখন আসি আপনাদের এক্সপোজার নিয়ে একটু আলোচনা করি, যে এক্সপোজার এ কি, এক্সপোজার বি কি, এক্সপোজার সি কি, কারণ এটা তো অনেকবার আসতেছে, এই এক্সপোজার ক্যাটাগরি এখানে দেয়া আছে। এক্সপোজার এ হচ্ছে আমাদের কি, যদি আরবান এবং সাব আরবান এরিয়ায় হয়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় হয়, তারপর উডেড এরিয়া হয়। এক্সপোজার বি হচ্ছে কি আপনার ওপেন টেরেইন, এক্সপোজার সি হচ্ছে কি ফ্ল্যাট এন্ড আনঅবস্ট্রাক্টেড ওপেন এরিয়া কোস্টাল। সো এই ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করলে আমার হচ্ছে কি এই এক্সপোজারের মধ্যে আমার হচ্ছে কি ক্যাটাগরিতে বিল্ডিংটা পড়বে, ঠিক আছে। এক্সপোজার
ডিফারেন্ট এক্সপোজারের জন্য আমার হচ্ছে ডিফারেন্ট ধরনের ইয়েটা আসবে। মেহেদি মিউট করে রাখ, তোর ওখান থেকে সাউন্ড আসতেছে। এখন আসি, আমাদের হতেছে কোন পর্যন্ত গেলাম আমরা? সি জেড পর্যন্ত আসছি। এখন হচ্ছে আমাদের সিপি বের করার ফর্মুলাটা আমাদের লাগবে, প্রেসার কোএফিসিয়েন্ট ফর স্ট্রাকচার অর কম্পোনেন্টস। এখন সিপি বের করার জন্য আমাদের হতেছে আরো অনেক ঘোরায় পেঁচায় কাহিনী করতে হয়। তাহলে এই যে সিজি যেটা দেখছিলেন, এটাই হচ্ছে জি জেড জি এইচ অথবা জি জেড, এইটাই এই সিজির ভ্যালুটাই হচ্ছে এই টেবিলটাই হচ্ছে কি এইটা, অর্থাৎ সিজি ইকুয়ালস টু কি আমাদের জি এইচ অথবা কি বলতে পারেন জি জেড, যেটাই বলেন, ঠিক আছে এইটা। এখন আসি হচ্ছে সিপি বের করার আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন দেখেন এই সিপি বের করার অনেক ধরনের সিচুয়েশন আছে। সিপি আপনার যদি বিল্ডিংটা এরকম হয়, বিল্ডিংটা রেক্টেঙ্গুলার কিন্তু মাঝখানে উঁচা, আমাদের যে চৌরি বিল্ডিং বলি না, এই ধরনের ঘরগুলাকে এরকম যদি একটা বাড়ি থাকে চৌচালা বলি না, দুচালা বলি, চৌচালা বলি, ঠিক আছে, আমাদের যদি এই শেডের হয়, ইন্ডাস্ট্রিয়াল শেড টাইপের, তাহলে এটার কি হবে, প্ল্যান ভিউটা এরকম হবে আর এলিভেশনটা কেমন হবে, এরকম হবে। আর আমাদের যদি আপনার বিল্ডিংটা এরকম আমাদের ফ্ল্যাট রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং কি এরকম না, আমাদের নরমাল যে বিল্ডিং গুলো হয়, জি স্যার। মানে আমাদের নরমাল যে বাসা বাড়ি, তার এলিভেশন দেখলে কি হবে, এরকম হবে। জি স্যার। মানে সাইড ভিউ যদি দেখেন, আর প্ল্যানটা কি হবে, টপ ভিউ, প্ল্যান মানে কি টপ ভিউ, দৈর্ঘ্য প্রস্থ আসবে, আর এলিভেশনে কি আসবে, হাইট, এলিভেশনে কি আসবে, হাইট। তাহলে আমরা এটাই দেখি আগে, ঠিক আছে। তাহলে সিপি বের করার জন্য আমাদের কি কি লাগবে দেখেন, খেয়াল করেন। উইন্ড যে দিকে আছে, খেয়াল করেন, উইন্ডের ডিরেকশনের ডাইমেনশনটাকে আমি কি ধরতেছি, বি, ওর পারপেন্ডিকুলার। অর্থাৎ আপনার বিল্ডিং যদি এরকম থাকে, খেয়াল করেন, এদিকে যদি 50 ফিট আর এদিকে যদি 30 ফিট হয়, আমি এটাকে যদি এক্স অ্যাক্সিস বলি, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস বলি, এটা প্ল্যান ভিউ, এটা কি প্ল্যান। আমার ডব্লিউ এক্স এর জন্য বি কত হবে, 50। অন্য কেউ? দেখেন এই ছবি দুটো ভালো করে খেয়াল করেন। ও স্যার, তার 60 হবে। এটা 30, এটা 30 লিখছি, 30 30 ফিট, আর এটা হচ্ছে 50 ফিট। তাহলে যেই ডিরেকশনে যাচ্ছে তার লম্ব, তার কি লম্বটা হবে কি, WX। ডব্লিউ এক্স না বি। অর্থাৎ আমি যদি এদিকে উইন্ড এক্স হয়, তাহলে আমার বি এর মান কত হবে এই উইন্ড এক্স এর জন্য, বি হচ্ছে কত আমার 30 ফিট, আর এল হচ্ছে কত আমার 50। 50 ফিট।
আমি যদি এদিকে উইন্ড হয়, এটা যদি উইন্ড ওয়াই বলি, আমি এদিকে দেখাই তাহলে হচ্ছে সুবিধা হবে, কারণ পজিটিভ পজিটিভই দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার যদি উইন্ড এদিকে হয়, বুঝুন কথাটা, তাহলে আমার বি এর মান কত হবে? এটার জন্য আমি এটা অন্য কালার দিয়ে লিখি, তাহলে আর একটু আপনাদের সুবিধা হবে বুঝতে। এদিকে যদি বলি ডাব্লিউ ওয়াই, এর জন্য কি দিতে হবে আমার? বি ইকুয়াল টু কি, এর লম্ব ডিরেকশন কোনটা? বি এর লম্ব ডিরেকশন হচ্ছে স্যার 50। এটা 50। তাহলে আমার কি এই বি ইকুয়াল টু কত হবে? 50, আর এল ইকুয়াল টু কত হবে? 30 ফিট। বুঝতে পারছি? জি স্যার। হাইট তো সব দিকে কি একই, এই হাইট, বিল্ডিং এর হাইট কি হবে? যেদিকেই তাকাই, এদিকে তাকাই এদিকে তাকাই, ঠিক আছে? এই হাইটটা, তাহলে কি এখানে আপনার কি আছে একটা রেশিও, এই টেবিল থেকে, এই সিপি টেবিল, এটা কিসের টেবিল? সিপি টেবিল। সিপি টেবিলে আমার বের করতে হলে কি কি লাগে? এইচ বি এল বাই বি, এইচ বাই বি আর কি এল বাই বি এর রেশিও। এইচ বাই বি এল বাই বি এর রেশিও। এখন খেয়াল করেন, আমার যদি ফর এক্সাম্পল এইচ হচ্ছে, ফর এক্সাম্পল এটা জাস্ট বোঝার জন্য, আমার এইচ ধরার মনে করেন 100 ফিট, আর আমার বি হচ্ছে মনে করেন 10 ফিট, এটা চিকন বিল্ডিং। তাহলে এইচ বাই বি আমার কত হবে? 100 ফিট বাই কত? 10 ফিট। তাহলে আমার কত হবে? 10। তাহলে আমি এই রেশিওর ঘরে যদি আসি, এটা কত এখানে চলে যাবে? 10। এই 10 এর জন্য এইচ বাই বি। এখন আমার এল যদি, এলটা যদি আমার কত হয়, ধর মনে করেন 20 ফিট, তাহলে এল বাই বি আমার কত হবে? 20 ফিট ডিভাইড বাই 10 ফিট, তাহলে কত হলো? 2। তাহলে এটা হচ্ছে কত আমার? 2। তাহলে এই, এটা কত? এল বাই 2। তাহলে আমি কি এদিক বরাবর যাব, এদিক বরাবর যাব, তাহলে আমার সিপির ভ্যালুটা কোনটা হবে? এটা হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন ধরুন মনে করেন আমার এল হচ্ছে 15 ফিট, তাহলে এল বাই বি আমার কত হবে? 15 ফিট বাই 10 ফিট নাকি? তাহলে 1.5 হবে না? 1.5। তাহলে দেখেন আপনার 1 এর জন্য মান আছে আর 2 এর জন্য মান আছে, তাহলে 1.5 এ কি আপনার একটা ইন্টারপোলেশন করতে হবে না? জি। এই মিডিলে আমার 1.5 এর জন্য বের করতে হবে না? কিছুক্ষণ আগে আমরা ইন্টারপোলেশন করে দেখলাম না কিভাবে ইন্টারপোলেশন করতে হয়? জি স্যার দেখলাম, একটু আরেকবার দেখাই দিন স্যার। আচ্ছা, ইন্টারপোলেশন যদি বের করতে চান তাহলে এটা কেমনে বের করবেন দেখেন। এখানে কত? 1 এর জন্য মান আছে, 2 এর জন্য মান আছে, তাহলে আমার কত? 1.5 এর জন্য লাগবে। কেন 1.5? কারণ এল বাই বি আমার কত বের হয়েছে? 1.5। এল বাই বি যদি আমার কত আসে? 1.3 আসে, তাহলে আমি কত 1.3 এর জন্য বের করব, মানে যত আসে তার জন্য বের করব। বুঝতে পারছেন? জি। এটা দরকার না, ওটা তো বের করে লাভ নেই। তাহলে 1.5 এর জন্য যদি আমি বের করতেছি, তাহলে কিভাবে বের করব? তাহলে বের করার সিস্টেমটা হচ্ছে আপনার
এই 1.4 থেকে কত হয়েছে? আমার তো এটা দরকার না, আমার দরকার কি এই লেভেলে না, কারণ আমি অলরেডি জেনে গেছি কি এটা দরকার আমার h/b কত, অলরেডি আমার 10, তাহলে আমি এখানে ইন্টারপোলেশন করলে হবে। তাহলে এখানে কত হয়েছে, চেঞ্জটা কত হয়েছে? 1.7 থেকে কত 1.3 হয়েছে না? তাহলে 1.7 মাইনাস কত 1.3, তাহলে কত হইলো 0.4। তাহলে 1 থেকে 2 এ যখন গেছে, তাহলে 1 থেকে 2 মানে কত চেঞ্জ হচ্ছে, কত 2 মাইনাস 1, তাহলে এদিকে কত হচ্ছে 1। এই এদিকে 1 চেঞ্জ হওয়ার জন্য এখানে কত চেঞ্জ হয়েছে 0.4। তাহলে 1.5 এর জন্য লাগলে আমার কত 0.5 দরকার না? কারণ একে মান জানেন আপনার কত বাড়াইতে হবে 0.5, ঠিক আছে? 0.5 এ তাহলে কি হবে, এই 0.2 হবে। বুঝলেন কথা? একে যদি 0.4 হয় তাহলে 0.5 এ কত হবে 0.2। 0.2 হবে স্যার। তাহলে কি হবে, এটা আসলে কত হবে 1.7 মাইনাস 0.2 অর্থাৎ 1.5। তাহলে এই 1.5 এর জন্য ভ্যালুটা কত হবে, করসপন্ডিং ভ্যালুটা আমি যদি সবকিছু মুছে দিই, এত হিসাব নিকাশ, তাহলে এই 1.5 এর জন্য আমার এই ভ্যালুটা কত হবে 1.5ই হবে। হিসাব করে দেখেন আমরা কেমনে। আর এটা কমন সেন্স হচ্ছে 1 আর 2 যদি জানেন, এই এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত 1.5 হয়ে যাবে, তাই না? 1 যোগ 2 ডিভাইড বাই 2, তাহলে এই 1.3 প্লাস 1.7 ডিভাইড বাই 2 করলেও এটা হয়ে যাবে। এখন যদি আমার 1.3 হইতো, কত হইতো 1.3, এখানে যদি আমার কত এল বাই বি টা কত, এল বাই বি যদি আমার কত হইতো 1.3, তাহলে কিভাবে করতাম দেখেন। আমার এখানে একের জন্য পরিবর্তন কত হচ্ছিল, একের জন্য হচ্ছিল কত 0.4, তাহলে 0.3 এর জন্য, কারণ হচ্ছে একের সাথে আমরা কত যোগ করলে 1.3 হবে 0.3, তাহলে 0.3 এর জন্য কত হয় 0.4 ইন্টু কত 0.3 কত, তাহলে 0.12। তাহলে এখান থেকে এদিকে যাওয়ার সময় ভ্যালুটা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। 1.7 থেকে 1.3 কমতেছে স্যার। কমতেছে কমতেছে। তাহলে কি করতে হবে, এই ভ্যালুটা পাইতে হলে এতটুকু কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে স্যার। তাহলে এটা কত হবে 1.7 মাইনাস কত 0.12, তাহলে এটা যা আসে ওইটাই হচ্ছে এটা 1.5। স্যার এটা তার মানে কিছুটা ঐকিক নিয়মের মতো, মানে পার্থক্যটা ঐকিক নিয়ম অনুযায়ী বের করে নিতে হবে। নিয়মই এটা, ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের মতো না, এটা ঐকিক নিয়ম, স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন তাহলে স্যার সিপি এখানে ভ্যালু বের হয়ে যায়। স্যার নোটের এখানে আরেকটা এন নোট 1 আরেকটা জিনিস দেওয়া আছে স্যার, ওইটা হ্যাঁ, রুপটপের জন্য নাকি লেখা আছে স্যার? এখন দিস কোএফিসিয়েন্ট আর টু বি ইউজড উইথ মেথড 2 গিভেন ইন সেকশন এত, ইউজ সিপি বার। আমরা তো সিপি বার দিয়ে কাজ করতেছি না, বুঝতে পারছেন? জি স্যার। এটা অন্য মেথডে, আমরা হচ্ছে আমাদের একটা মেথডই ফলো করতেছি, ঠিক আছে? অন্য মেথডটা ফলো করতেছি না, যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? অন্য মেথডগুলো, একটা মেথড বুঝলে বাকি সব মেথডই কি করতে পারবেন, করতে পারবেন, তা না হলে প্যাচ লাগাই ফেলবেন, ঠিক জি আছে? স্যার। আচ্ছা, আমরা কোথায় গেলাম, এইখানে। স্যার আপনি কি সব ক্লাসগুলো ফোন দিয়েই নেন? হ্যালো, হ্যাঁ বলেন। বলতেছি স্যার সব ক্লাসগুলো কি স্যার ফোন দিয়েই নেন? না না, এটা ফোন না তো, আপনি ফোনে এত লেখালেখি করতে পারবেন? হ্যাঁ আচ্ছা স্যার, ওই যে
ভার্চুয়াল যে ভার্চুয়াল হোয়াইট বোর্ড পাওয়া যায় সেটা স্যার কিনে নিয়ে না ওটাতে এটা হচ্ছে স্যার। আইপ্যাডের, এটা হচ্ছে এটা গুড নোটস অ্যাপ, গুড নোটস অ্যাপেল আইপ্যাড। আর যেটাতে লিখি সেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাপেল পেন, বুঝছেন? জি স্যার। তাহলে আমরা মেথড 1 এ আছি, আমরা কোন মেথডে? মেথড 1 এ। তাহলে মেথড 1 এ আপনার হতেছে আমার কি কি কোফিশিয়েন্ট, সিজি বের করার জন্য আমার টেবিল আছে, সিপি বের করার জন্য আমার টেবিল আছে, সিসি, সিআই, তারপরে সিজেড, ভিবি, সবগুলো আমি কি বের করে ফেলতে পারলাম না। আমরা আপাতত রেক্টেঙ্গুলার বিল্ডিং এ থাকি, কিসে থাকি? রেক্টেঙ্গুলার, ঠিক আছে? আপনারা হইতেছে যদি এই ট্রাস, ইন্ডাস্ট্রিয়াল ট্রাসের কথা চিন্তা করেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রাসে আমি জাস্ট একটু দেখাই দিই, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল ট্রাসের জন্য আপনার হচ্ছে এই বিভিন্ন ওয়ালে আপনার হচ্ছে সাকশন এবং হচ্ছে কম্প্রেশন, এই ফোর্সগুলা কাজ করে। এবং এটার জন্য আমরা হচ্ছে ওয়ালের জন্য বিভিন্ন যে ওয়াল, ধরেন মনে করেন এই ওয়াল, আপনার যদি বাতাস এদিকে যায় এই ওয়ালটাকে আমরা উইন্ডওয়ার্ড বলি, এটাকে বলি লিওয়ার্ড। বাতাস যদি এদিকে যায় এটাকে কি বলি আমরা? উইন্ডওয়ার্ড। আর এটা কি বলি? পিছনেরটাকে লিওয়ার্ড। আর এগুলাকে বলি আমরা সাইড ওয়াল, এটা কি বলি? সাইড ওয়াল। তাহলে এইদিকে বাতাসের জন্য আমার হচ্ছে কি এরকম ইন্ডাস্ট্রিয়াল শেড যদি থাকে, কারণ হচ্ছে এটা ওপেনিং থাকে এক সাইড দিয়ে, তো ইন্ডাস্ট্রিয়াল শেডের জন্য আমার হতেছে এই সাইড ওয়ালের জন্য আলাদা কোফিশিয়েন্ট, উইন্ডওয়ার্ডের জন্য আলাদা কোফিশিয়েন্ট, লিওয়ার্ডের জন্য আলাদা কোফিশিয়েন্ট। দেখেন এই এক্সটার্নাল প্রেসার কোফিশিয়েন্ট সিপি, এটা কিসের জন্য? ওয়ালের জন্য, এই যে ওয়াল, ঠিক আছে? এই ওয়ালের ভিতরে আবার কি হতে পারে? উইন্ডওয়ার্ড ওয়াল, এই যে এগুলো হচ্ছে ওয়াল, এটা আমার কি ওয়াল, এটা কিসের? ওয়াল। আর এইটা যেটা সেটা হচ্ছে কিসের? এটা আমার রুফের জন্য, এটা কিসের? রুফের জন্য। এখন আমার রুফ যদি বাঁকা না থাকে, রুফ যদি ফ্ল্যাট থাকে, বুঝতে পারছেন কথাটা? এবং এটা যদি আমার ক্লোজ থাকে, সেই ক্ষেত্রে আমার রুফের সেই উইন্ডলোডের এরকম যে প্রেসার ডায়াগ্রামটা, এটা আমাদের কি লাগবে না, বুঝতে পারছেন? কিন্তু এটা শেড হলে শেডের জন্য এরকম সাকশন করে ধরে রাখবে। তো আমার হচ্ছে কি, আবার ধরেন মনে করেন এই যে নরমাল টু দা রিজ, প্যারালাল টু দা রিজ, রিজ হচ্ছে আমার হচ্ছে এরকম যদি হয়, রিজ কাকে বলে? এই যে মিডলের যে আমরা জায়গাটা আছে, এই মিডল লাইনটাকে বলা হয় রিজ। এখন বাতাস যদি আমার এদিক থেকে আসে, এই ডিরেকশন থেকে আসে, তাহলে এই বাতাসটা হচ্ছে কি এই রিজের কি পারপেন্ডিকুলার, এটাকেই বলা হয় পারপেন্ডিকুলারকে আমরা অনেক সময় কি বলি? নরমাল। এই নরমাল টু দ্য রিজ। আবার প্যারালাল টু দ্য রিজ কখন হবে? যখন বাতাসটা কোন দিকে যাবে? এই দিকে যাবে, তখন হচ্ছে কি প্যারালাল টু দ্য রিজ। একইভাবে আপনার হচ্ছে সিপির ভ্যালু বের করতে গেলে রুফের জন্য আমার কি ইউজ করতে হবে? এই -0.7, এগুলো নেগেটিভ, মানে হচ্ছে আপনার এই দেখেন এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। সেটা কোথায়? এখানে প্লাস এন্ড মাইনাস সাইন অ্যাক্টিং টুয়ার্ডস দ্য এয়ার ফ্রম দ্য সারফেস রেসপেক্টিভলি। টুয়ার্ডস দ্য সারফেস মানে কি? এটাকে চাপ দিচ্ছে। আর আউটওয়ার্ড, অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস বলতে কি হচ্ছে? এটাকে সাকশন করতেছে, মানে বিল্ডিং এর ভিতরে নিয়ে আসতে চাচ্ছে, আর এটা হচ্ছে বিল্ডিং এর বাইরে দিয়ে দিতে যাচ্ছে। এই হচ্ছে আমার কন্ডিশন। তো এটা হচ্ছে আমরা আপাতত
ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেহেতু করতেছি না, এটা ডিটেইলে যাচ্ছি না, এটা আপনারা দেখলে পারবেন আশা করি, যে এই আমাদের হচ্ছে উইন্ড লোড হোক আর্থকুয়েক লোড হোক, সেটা হচ্ছে বিএনপিসি তে আমরা যখন বের করতে যাব, এখানে জাস্ট আমাদের হচ্ছে টেবিলগুলা কিভাবে ইউজ করতে হয় এটা পারলেই হবে। এখন সবার লাস্টে হচ্ছে যে সবগুলা কোএফিশিয়েন্ট আমরা কি বের করে ফেলেছি। এখন যদি আমি ফ্লোরে প্রত্যেক সারফেসে আমি যদি কি করতে চাই, ফোর্সটা বের করতে চাই, একটা হচ্ছে প্রেসার থেকে আমি কি বের করতে চাচ্ছি, প্রেসার থেকে ফোর্স, তাহলে কি করতে হবে, এরিয়াতে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের কি করা হয়েছে, এরিয়াতে মাল্টিপ্লাই করা হয়েছে। এখন ধরেন মনে করেন আমাদের বিল্ডিংটা এরকম থাকে, জাস্ট সিম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকম একটা বিল্ডিং, জাস্ট আমার হচ্ছে এই সাইডে দুইটা কলাম এরকম। তাহলে যদি আমার এদিকে থাকে, আপনি তো পিজেড বের করলেন কি এই ফর্মুলা দিয়ে, এই সব কোএফিশিয়েন্ট ইউজ করে। তাহলে পিজেড ইনটু আমি যদি কি করি, এই এরিয়াটা দিয়ে কি করে ফেলি, মাল্টিপ্লাই করে ফেলি, given that এই পয়েন্টের জন্য আমার কি বটমের পার্টটা আসবে, টপ পয়েন্টের জন্য কি এই পোরশনটা আসবে আর কি, জাস্ট অর্ধেক। তাহলে পিজেড হবে কি এই এরিয়া ইনটু হচ্ছে কি আমার এই প্রেসারটা পিজেড। এখন এই পয়েন্টের জন্য আমি যদি পয়েন্ট বের করি একবারে স্পেসিফিক্যালি, এই পয়েন্টে যদি বের করতে চাই তাহলে কি আসবে, এই পয়েন্টে যদি বের করতে চাই তাহলে কি আসবে, তাহলে এই পয়েন্টের জন্য আমার কি এই এরিয়াটুকু আসবে, এই পয়েন্টের জন্য কি আমার এই এরিয়াটুকু আসবে। একইভাবে আমার বিল্ডিং যদি মাল্টিপল স্টোরি হয়, বিল্ডিং আরো উপরে গেল, মাল্টিপল স্টোরি হয়, আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টের কথা, এই পয়েন্টের কথা, এই পয়েন্টের কথা, তাহলে এই পয়েন্টে আমার কতটুকু এরিয়া আসবে, এটার অর্ধেক, এটার নিচের এটার অর্ধেক। আবার এটার ক্ষেত্রে কি এই শুধু নিচে ধরছিলাম, একতলা হইলে দুতলা হইলে কি এটা সহ অর্ধেক হিসাব করতে হবে। আবার এই পয়েন্টে যদি হিসাব করি তাহলে কি এটার অর্ধেক, মানে মেইন কথা এখানে যতটুকু এরিয়া এটা কভার করতে পারে এই এরিয়াতে মাল্টিপ্লাই করে দিতে হবে। ক্লিয়ার? রেক্ট্যাঙ্গুলার কিছুটা ক্লিয়ার স্যার। কিছুটা ক্লিয়ার বলতে আমি জাস্ট বুঝেন জিনিসটা, আপনার হচ্ছে একটা বিল্ডিং এ সাইড থেকে বাতাস লাগতেছে। এখন আমি যদি আপনার হচ্ছে এই মনে করেন বিল্ডিংটা হচ্ছে এরকম 3D যদি আমি চিন্তা করি, এরকম যদি আমার বিম কলাম হয় তাহলে আমার কি এই যে এই পয়েন্টগুলোতে আমরা লোড বসাই নরমালি, ঠিক আছে। এখন আপনি ধরেন মনে করেন আমি টোটাল এই লেভেলে কত আসবে সেটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এই পুরো এরিয়া ধরে নিতে হবে, অর্থাৎ এই এরিয়া ধরে আমার টোটাল যে লোডটা আসবে, তাহলে এই এরিয়া ইনটু হচ্ছে কি আমার পিজেড যেটা বের করছি। আমি যদি এই লেভেলে চিন্তা করি, এই লেভেলে তাহলে কি এটার অর্ধেক অর্ধেক, এটা যদি আমার গ্রাউন্ড ফ্লোর হয় তাহলে এটা সহ আমার কি করতে হবে, হিসাব করতে হবে, দ্যাটস ইট, পিজেড ইনটু এজেড। তাহলে এই এজেডটা হচ্ছে কি বিভিন্ন লেভেলে আমি যদি এখানে বের করতে চাই তাহলে কি আমার এদিকে যতটুক প্লাস হচ্ছে কত এই হাইট, এইটুক মিলে হচ্ছে কি এই এরিয়াটা এখানে আসবে। এর উপরে ফ্লোর যদি থাকে আরো তাহলে হচ্ছে কি আমার এই ফ্লোরের এরিয়া সহ হচ্ছে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। যেটা আপনাদের এত ডিফিকাল্ট করব না, ঠিক আছে, জাস্ট সিম্পল আপনারা প্রেসার বের করে বিভিন্ন লেভেলে একটা কলাম করে বা দুইটা কলাম করে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, তার মানে কি স্যার যে পয়েন্টে নিব ওই পয়েন্ট থেকে ওই কলাম বা আর বিমের যে বিন্দু আছে তার উপরে আপনি যদি এইভাবে চিন্তা করেন, ঠিক আছে,
যে ফ্রন্ট সাইডে, তাহলে যদি আপনি এই পয়েন্টে চিন্তা করেন তাহলে এইটুক জায়গায় কি বাতাস এর মধ্যে আসবে। এটা যদি বটম হয়ে যায় তাহলে এটা সহ আসবে, বটম হয়ে গেলে কি এটা সহ। মানে স্যার অর্ধেক। হ্যাঁ বুঝেন না কথাটা, বাতাস তো পুরোটা যাচ্ছে, তাহলে একটা অংশ কি উপরে নিবে একটা অংশ কি নিচে নিবে না? জি স্যার। তাহলে এটার অর্ধেক আপনার ধরে মনে করেন এটা যদি 12 ফিট হয় তাহলে এই কত নিবে 6 ফিট, এই পয়েন্টে কত নিবে 6 ফিট। এখন যখন ছাদে চলে যাবেন, কোথায় চলে যাবেন? ছাদে। তাহলে ছাদে সে তার উপরে নাই, এটা মনে করেন যদি আমার ছাদ হয়ে যায় তাহলে তার জন্য কি এটা যদি কলাম হয় তাহলে এই কলামের জন্য তো আমি হচ্ছে একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। দাঁড়ান ছবিটা আমি আবার আঁকি, এই ছবিটা আবার আঁকি যাতে সবার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। কারণ কোফিশিয়েন্ট তো আপনারা টেবিল দেখে দেখে বের করতে পারবেন। মনে করেন আমার এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর লেভেল, ওকে, 3টা লেভেল দিলাম। এখন আমি এই পয়েন্টে বের করব, এই পয়েন্টে বের করব, এই পয়েন্টে বের করব, ঠিক আছে? তাহলে আমার বাতাসটা যখন আসবে সে কি এই পুরো লেভেলটাতে যাবে না? তাহলে আমি রিজিয়নটাকে হচ্ছে ভাগ করি এরকম করে, ঠিক আছে? যখন এই পয়েন্টে বাতাস আসবে তখন কি হবে বলেন? এই এই জোনটা কি বাতাস লাগবে, এই এরিয়াটা আসবে। জি স্যার। যখন এই পয়েন্ট নিব তখন আমার কি এরিয়াটা আসবে। যখন আমি এই পয়েন্টের কথা চিন্তা করব তখন কি আমার এই এরিয়াটা আসবে। জি স্যার। আমি যদি পয়েন্ট পয়েন্ট চিন্তা না করে আমি লেভেল দিয়ে দিই, কি দিয়ে দিই লেভেল, ঠিক আছে? তাহলে আরো সুবিধা হবে, আপনার হতেছে পয়েন্ট দরকার নেই, ঠিক আছে? আমি ধরেন মনে করেন এরকম বিল্ডিং এর অনেকগুলা কলাম আছে, আমার প্রত্যেকটা লেভেলে বের করতে গেলে কি আমার অনেক কষ্ট হয়ে যাবে না? মানে প্রত্যেকটা, তাহলে আমি কি করে দিলাম মনে করেন আপনারা এইভাবে দিলাম। তাহলে কি করবেন আপনি এই অর্ধেক জায়গায় এই পুরোটাই হচ্ছে কি এই লেভেলে চলে আসবে, এই টপ লেভেলের জন্য, এই রুফ লেভেলের জন্য কি আসবে এই অর্ধেক এরিয়া, এই লেভেলের জন্য কি আসবে স্যার উপরের অর্ধেক নিচের অর্ধেক। হ্যাঁ ভেরি গুড। তাহলে এটার জন্য কি আসবে উপরের অর্ধেক নিচের অর্ধেক। অর্থাৎ এই ফ্লোর হাইট যদি আপনার 10 ফিট হয় এই কত আসবে 5 ফিট। জি স্যার। এর জন্য থাকলো 5 ফিট। এই ফ্লোর হাইট যদি আপনি মনে করেন আমি আলাদা দিয়ে দিই 12 ফিট তাহলে এটা কত 6 ফিট আসবে। তো 5 ওই পয়েন্টের জন্য 11 ফিট। হ্যাঁ তাহলে এই পয়েন্টের জন্য কত আসবে, মানে এই লেভেলের জন্য আমাদের কত আসবে 11 ফিট। তাহলে এইভাবে দিলে আপনারা পারবেন না? জি স্যার পারবো। বুঝতে পারছেন? তাহলে আমি পয়েন্ট পয়েন্ট হিসাব করলাম না। তাহলে এই যে এরিয়া বের করার সময় আমার কি লাগবে বলেন তো? এরিয়া বের করার সময় কি দৈর্ঘ্য টু প্রস্থ কত আর এইটু। তাহলে এটা যদি আমার মনে করেন ফর এক্সাম্পল এটা যদি 30 ফিট হইতো তাহলে এই লেভেলের জন্য আমার কত হইতো 11 ফিট ইনটু কত 30 ফিট। 30 ফিট। আপনার যে জেড ওটা কিলোমিটার মিটার, তাহলে ফিট কে কিসে নিয়ে নিয়েন মিটারে নিয়ে নিয়েন, তাহলে কি হবে সুবিধা হবে। প্রেসারটা আমার কিসে আছে কিলোমিটার পার মিটার। তাহলে এরিয়াটা আমার কিসে নিতে হবে মিটারে নিতে হবে। অর্থাৎ সব ইউনিটকে প্রথমে মিটারে নিয়ে নিন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দেখি আমরা নেক্সট ক্লাসে আবার এটা একটু ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। স্যার এই লেকচারটা তো আজকে দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ দেখতে এই যে এখন আমি কি হচ্ছে শেষ করে দিই মানে ইয়েটা রেকর্ডিং এটা হচ্ছে সেভ হতে একটা সময় লাগবে। জি স্যার। লেকচারটা দিয়ে দিন আর ভিডিওটাও দিয়ে দিন স্যার। এটা 55 ওকে স্যার আপনার ওয়ার্কশিট গুলো দিয়ে দিয়েন। লিখা আপনি যে
ওয়ার্কশিট গুলো যেগুলো করলেন স্যার, এই যে লেখালেখি। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের তো মনে হয় জানি না, রেজাল্ট তো এখনো দেখি নাই, পরীক্ষার যে কি অবস্থা। আমাদের স্যার যদি দুই একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেন একটু রেজাল্ট যদি ভালো হইতো। আপনাদের অ্যাসাইনমেন্ট এই উইকে সবাইকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি আর কি, ঠিক আছে? হুম। এই উইকে সবাইকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তো টেনশন করেন না। স্যার আপনি যে রেফারেন্স বইটা দিছিলেন ওই বইটাতে কি অঙ্কগুলা আছে? কোনটা? এই ম্যাথ? হ্যাঁ হ্যাঁ। না না না, এই ম্যাথ গুলো হচ্ছে ওই বিল্ডিং কোডই করতে হবে, এটাই রেফারেন্স। ও আচ্ছা এই বিল্ডিং কোডের যে বিএনপিসি যেটা আছে, বিএনপিসি হচ্ছে আমাদের রেফারেন্স। আচ্ছা ঠিক আছে।